প্রত্যেকটা বিষয়। So you all know that this is our sixth free live class of this new free course. And in this class, I'm going to talk about practical way of speaking, writing, as well as conversation. কিভাবে আপনারা ইংলিশে প্র্যাকটিক্যালি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, কনভারসেশন করতে পারেন একজন আরেকজনের সাথে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার করতে পারেন। এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে। এটা কিভাবে সম্ভব, আই উইল শো ইউ এভরিথিং। যারা ইংলিশ স্পিকিং এ একদমই দুর্বল, তারা আজকের এই ক্লাসটিতে লাস্ট পর্যন্ত থাকবেন। আমি প্যাসেজ অ্যানালাইসিস করে একদম A to Z পারফেক্টলি বুঝিয়ে দিব কিভাবে স্পিকিং করতে হবে। একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স যারা ইনস্ট্যান্টলি বলতে পারেন না, যাদের ভোকাবুলারি ব্রেনে আসে না, যারা ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহার করতে পারেন না, যারা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে পারেন না, স্পিকিং এর ভিতর কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার করতে পারেন না, এটা খুব সহজে করা যায় কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি ফলো করলে, অনুসরণ করলে। আমি আবারও বলছি, একটু আগে যে কথাগুলো আমি বললাম এটা হয়তো রেকর্ড করা হয়নি। সেটা হচ্ছে যে আপনি যদি ইনস্ট্যান্ট স্পিকিং করেন, মনে করেন আপনি একজনের সাথে কনভারসেশন প্র্যাকটিস করছেন, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়্যার আর ইউ ফ্রম, এইভাবে আপনি কথাটা তার সাথে বললেন। আরেকজনের সাথে যখন প্র্যাকটিস করতে যাচ্ছেন, সেম কথাটা বলছেন। সো এরকম ইনস্ট্যান্টলি প্র্যাকটিস করলে এই একটা সার্কেলের ভিতর আটকে থাকতে হয়। বাট স্পিকিং এ প্রফেশনাল হতে গেলে, এক্সপার্ট হতে হলে, ফ্লুয়েন্ট হতে গেলে, বা যারা আইএলটিএস স্পিকিং টেস্ট ফেস করে, আইএলটিএস স্পিকিং এর তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট, সেখানে সিম্পল কিছু কোশ্চেন করা হয়, আপনাকে 2 বা 3 লাইনে অ্যান্সার করতে হয়। সেকেন্ড পার্টে হচ্ছে একটা কিউ কার্ড টপিক আপনাকে দেওয়া হয়, ওই টপিকটা দেখে 1 মিনিট চিন্তা করার টাইম দেওয়া হয়, আর 2 মিনিট বা 3 মিনিট আপনাকে সেই টপিকের উপর ফ্লুয়েন্টলি কথা বলতে হয়। 3 নম্বর পার্টে হচ্ছে ডিসকাশন পার্ট থাকে, এখানে কিছু লজিক্যাল অ্যান্সার দিতে হয়, ডিপ কোশ্চেন থাকে, সেটার এগেনস্টে কিছু অ্যান্সার দিতে হয়। এটা বিভিন্ন টপিকের উপর থাকতে পারে। তো আমি বলছি যে আপনি যদি স্পিকিং এ এক্সপার্ট হতে চান, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করা, যেটা সবার পক্ষে সম্ভব হয় না বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। আর একটা হচ্ছে বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। আইএলটিএস স্পিকিং টপিক কিন্তু বিভিন্ন টপিকের উপর প্র্যাকটিস করেই সেখানে আমার স্পিকিং টেস্ট ফেস করতে হয়। অর্থাৎ এক একটা টপিকের থিম এক এক ধরনের, ব্যাকগ্রাউন্ড এক এক ধরনের, নতুন নতুন ভোকাবুলারি পাওয়া যায়, নতুন সেন্টেন্স স্ট্রাকচার জানা যায়। আপনি যদি ধারাবাহিকভাবে 10 থেকে 15টা টপিকের উপর স্পিকিং করতে পারেন, খুব দ্রুত আপনি ডেভেলপমেন্ট পাবেন। এখন এই টপিকের উপর স্পিকিংটা আপনি কিভাবে করবেন? ফার্স্টের দিকে, অর্থাৎ প্রাইমারি লেভেলে যারা একদমই দুর্বল, যারা ইংলিশটা একদমই পারেন না স্পিকিং করতে, শুরুটা কিভাবে করবেন আমি সেইটা আপনাদেরকে আজকের এই ক্লাসটিতে বলবো। দেখেন, আগে টপ ডাউন পদ্ধতিতে আসতে হবে। অর্থাৎ অ্যান্সারটা আপনাকে আগে দেখতে হবে। কেন অ্যান্সার আগে দেখতে হবে? এর কিছু রিজন আছে। ইনফরমেশন না হলে আপনি কিভাবে কথা বলবেন? মনে করেন, আমি যদি আপনাদের, খুব ভালোভাবে কথাটা বুঝবেন, আমি যদি আপনাদের বাংলায় একটা টপিকের উপর কথা বলতে বলি, আমাদের জ্বর হয় না, জ্বর, ফিভার, আমি যদি আপনাকে বলি যে জ্বর সম্পর্কে 10টি সেন্টেন্স বলেন তো ইংলিশে, আপনি বলতে পারবেন? ভেবে দেখেন তো, জ্বর নিয়ে, জ্বর, 10টি সেন্টেন্স আপনাকে ইংলিশে বলতে হবে। এখন আপনি কি বলতে পারেন? যে স্যার, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বর হয়, জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ, মেডিসিন নিতে হয়। হয়তো আরো 2 একটা সেন্টেন্স আপনি বললেন। ভেবে দেখেন তো আর বলতে পারছেন কিনা। 10টি সেন্টেন্স কি আপনি বলতে পারবেন বাংলাতেই? বাট এই সেম কথাগুলো একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাহেব, জ্বর নিয়ে 10টি বাক্য বলেন তো, 10টি উপদেশ দেন তো আমাকে। সে ইজিলি বলতে পারবে। কেন পারবে? সে ওই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, তার ওই বিষয় নিয়ে পড়াশুনো করা আছে, তার জানা আছে। তাহলে ইনফরমেশন ছাড়া, যেখানে বাংলাতেই অ্যান্সার দেওয়া যায় না, সেখানে আপনি ইংলিশে অ্যান্সার দিবেন কিভাবে? এটা তো অনেক দূরের কথা। ফর দ্যাট রিজন, যে কোনো টপিকের উপর স্পিকিং করতে হলে আগে, মানে প্রাইমারি লেভেলে, পরে জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারবেন, বাট বেসিক লেভেলে আপনাকে কিছু স্যাম্পল অ্যান্সার দেখতে হবে। এই স্যাম্পল অ্যান্সার গুলো আপনার স্পিকিং প্র্যাকটিসের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা কিভাবে হেল্পফুল হবে? আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে কিভাবে স্পিকিং প্র্যাকটিস করাই, দেখেন। এখানে মনে করেন একটা টপিক আছে, টপিকটা কি? ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন মনে করেন আমি আপনার এক্সামিনার, আমি আপনার থেকে একটা স্পিকিং টেস্ট নিব, আপনি আমার ক্যান্ডিডেট। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে প্লিজ টেল মি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, অর প্লিজ গিভ আ ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন কি আপনি কি ইংলিশে বলতে পারবেন? ভেবে দেখেন তো, সঠিক টেন্স মেনটেন করে, সঠিক ভার্ব মেনটেন করে।
ওয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? একটা প্রপার অ্যান্সার আপনি দেন তো। ওয়াই শুড উই লার্ন ইংলিশ নাও? একটা প্রপার অ্যান্সার আপনি দেন তো। হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ? ভেবে দেখেন তো আপনি অ্যান্সার করতে পারেন কিনা। হোয়াট ডু ইউ লাইক টু সে অ্যাবাউট ইংলিশ? হাউ ডাজ ইউর ইংলিশ টেক্সট বুক হেল্প ইউ টু লার্ন ইংলিশ? ভেবে দেখেন তো আপনি উত্তর করতে পারেন কিনা। বাট এই সবগুলো কোশ্চেনের এগেইনস্ট একটা স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া আছে। এই অ্যান্সারটা আমরা যদি 2বার 3বার 4বার পড়ি, আর এটা যদি একটা মেন্টরের অধীনে থেকে পড়া হয়, তাহলে বেনিফিটটা কি? আপনি ল্যাঙ্গুয়েজের ফরমেশনটা বুঝতে পারছেন। একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে যে বাক্যগুলো লেখা আছে এই প্যারাগ্রাফের ভিতর, কিভাবে লেখা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার আছে, কোথায় ক্লজের ব্যবহার আছে, এইটা অ্যানালাইসিস করলে কি হচ্ছে, আপনি নতুন ভোকাবুলারি জানতে পারছেন, ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন, অন্যান্য গ্রামেটিক্যাল টপিকগুলো ভালোভাবে বুঝতে পারছেন। এরপর কি হচ্ছে, কোন টেন্স গুলো মেনটেন করে এই সেন্টেন্স গুলো এখানে লেখা আছে আপনি বুঝতে পারছেন। তাহলে যদি আপনি সেই টেন্স গুলো বুঝতে পারেন, তাহলে আপনার অ্যান্সার দেওয়াটা সহজ হবে। আপনি এইটা 2বার 3বার 4বার পড়লে আপনার রিডিং, আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার ভোকাবুলারি, আপনার রাইটিং ক্লিয়ার হবে। এটা পড়ার পর জাস্ট আপনার ব্রেইনে যতটুকু ইনফরমেশন থাকবে, সেটার উপর ডিপেন্ড করে এই কোশ্চেন গুলোর এগেনস্ট আপনি নিজের মতো করে একটা অ্যান্সার দেন। সেখান থেকে আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট আসবে। এইখানে যা লেখা আছে হুবহু সেইটা বলবেন না, এখানে আপনি আপনার মতো করে একটা অ্যান্সার দেন, দেখেন পারেন কিনা। সেইখানে ভুল হলে আমি আবার ধরাই দেবো। তো এইভাবে যদি আমি স্পিকিং করাই, আপনি কেন পারবেন না? তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টিকে দেখি। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। Yes. ওকে, আমি আবারও বলছি, আজকের এই ক্লাসটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, একটু হার্ড মনে হতে পারে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আহ, মানে স্পিকিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ ওয়ে, প্র্যাকটিক্যাল ওয়ে, যদি আপনি প্রফেশনাল হতে চান। তো আপনারা যদি সত্যিকার অর্থে শেখার ইচ্ছা থাকে, ধৈর্য ধরে ক্লাসটা লাস্ট পর্যন্ত করবেন, দেখবেন আপনি কি পান আজকের এই ক্লাস থেকে। শুধু এটা প্লাস এটা প্লাস এটা এই যে এই সেন্টেন্স হয়, আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। এর ভিতর সীমাবদ্ধ থেকে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। I eat rice, I don't eat rice, do I eat rice, don't I eat rice, he plays football, he doesn't play football, does he play football, doesn't he play football, এইভাবে কখনো স্পিকিং ডেভেলপ করা যায় না। তো স্পিকিং ডেভেলপ করার ওয়েটা কি আপনারা খুব ভালোভাবে দেখেন, এটা সব থেকে প্র্যাকটিক্যাল ওয়ে। দেখেন এখানে ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এইটার উপরে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। আমি এটা একটু পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, ধৈর্য রাখবেন। আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম। অর্থাৎ এটা কোন টেন্স বলেন তো? অনেকে মনে করে কি অ্যাম ইজ আর থাকলেই মনে হয় কন্টিনিউয়াস, বাট না, এখানে ইজটা মেইন ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই। এটা বি ভার্বের একটা সেন্টেন্স, অর্থাৎ এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, ল্যাঙ্গুয়েজটা সাবজেক্ট, ইজটা ভার্ব। তার বাংলা অর্থটা তাহলে কি? ভাষা হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? অপ মানে এর, এই অপের বাংলা অর্থ কি? ও এফ, অপ মানে এর, এর। এই প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড দেখেন, তার সাথে আইএনজি বসে। যেমন এক্সপ্রেস মানে কি? প্রকাশ করা। তো অফ একটা প্রেপোজিশন, এর পরে যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড বসে, তার সাথে আইএনজি হয়। সো ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং থট, ফিলিংস, ইমোশন অ্যান্ড প্যাশন। তাহলে ভাষার ডেফিনেশনটা কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ কি? মনে রাখবেন, একটা কোশ্চেন যে টেন্সে করা থাকে, উত্তরটা সেই টেন্সে দিতে হয়। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ইজ কি? আ মিডিয়াম, একটা মাধ্যম। কিসের মাধ্যম? অফ এক্সপ্রেসিং থট, ফিলিংস, ইমোশন অ্যান্ড প্যাশন। অর্থাৎ আমাদের চিন্তা, ভাবনা, অনুভূতি প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা। পরের বাক্যটি দেখেন কি বলছে, ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়, বিকজ ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম। এইটা কিসের স্ট্রাকচার কেউ কি বোঝেন? একবার ভেবে দেখেন তো। কারো মনে আছে আমি গতকাল কোন টপিকের উপর আপনাদের ক্লাস নিয়েছিলাম? প্যাসিভ ভয়েসের উপর, তাই না? তো দেখেন, এই যে বাক্যটা ইংলিশ ইজ কল্ড, এর বাংলা অর্থ হচ্ছে ইংরেজিকে বলা হয়, ইংরেজিকে ডাকা হয়, অর্থাৎ সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, ইজ প্লাস ভিটিরি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কি? আন্তর্জাতিক ভাষা। আপনি যদি এরকম বলতেন কথাটা যে আমরা ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলি, তাহলে সহজ। উই কল ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উই কল ইংলিশ, আমরা ইংরেজিকে বলি। বাট এখানে আমরাটা আমরা নেই, এখানে সাবজেক্ট অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ। বলছি ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়, তাহলে ইংলিশ ইজ কল্ড, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। কারণ কি?
ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড, এইটা কিসের স্ট্রাকচার কেউ জানেন? এই যে ভার্বটা, এই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। এই ভার্ব দেখে আপনি কি বলতে পারবেন যে টাইমিংটা কেমন, সেন্সটা কেমন? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। বলেন তো আমি কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? অনেক দিন থেকে শুরু করে, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত এই ইংরেজিটা আন্তর্জাতিক যোগাযোগের ভাষা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে অনেক দেশে। তাহলে আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন, তারপর বিং প্লাস ভি3। ইংলিশ হ্যাজ বিন বিং ইউজ, দেখছেন স্ট্রাকচারটা? মানে কি ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের ভাষা ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, অনেক দেশে অনেক দিন ধরে। অ্যাজ ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, উই শুড লার্ন ইংলিশ উইথ র্যাপিড অ্যাটেনশন। উই শুড বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট জব অ্যাডভার্টাইজমেন্ট নাওয়াডেজ অফেন আস্কস এ গুড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ। অর্থাৎ আমাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে বেশিরভাগ চাকরির বিজ্ঞাপনে প্রায় ইংরেজির উপর ভালো নলেজ থাকা, ভালো দক্ষতা থাকাকে জিজ্ঞাসা করে। অর্থাৎ আছে কিনা নলেজটা। আমরা জাস্ট থিমটা বুঝি, বুঝে নিজেদের মতো করে অ্যান্সার করব কোশ্চেনের এগেনস্টে। আগে জাস্ট একটু দেখে যান কি কি ইনফরমেশন এখানে দেওয়া। এরপর বলছে ইন দিস প্রেজেন্ট স্টেজ অফ ইট রেভলিউশন, এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজ, হ্যাঁ, জাস্ট একটা ফ্রেজ। এখান থেকে বাক্যটা শুরু। হ্যাঁ, মানে বলছে যে এটার বর্তমান স্টেজে, মানে বর্তমান পর্যায়ে কিসের? অফ ইট রেভলিউশন। রেভলিউশন মানে কি? বিপ্লব। অর্থাৎ এই ভাষার বিপ্লবের এই বর্তমান পরিস্থিতিতে English is a must to know all the information in the computer for higher education. English helps the business world to communicate across national border. মানে কি? ইংরেজি সাহায্য করে বিজনেস ওয়ার্ল্ডকে যোগাযোগ করতে জাতীয় সীমানার বাইরে, মানে আন্তর্জাতিক পরিসরে ব্যবসা বাণিজ্য করতে এই ইংরেজি ভাষাটা কি করে? সাহায্য করে। সো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। দেখেন, ইফ উই ফেল টু গেট অ্যাট হ্যান্ড ইন ইংলিশ, যদি আমরা ইংরেজি শিখতে ব্যর্থ হই, উই মাস্ট lag behind in the present competitive world। অর্থাৎ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে আমরা অবশ্যই পিছিয়ে পড়ব। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে আমরা অবশ্যই পিছিয়ে পড়ব। এবার কি বলছে দেখেন, ফর আ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপর ভালো জ্ঞান থাকার জন্য উই মাস্ট রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ গ্রামার, আমাদের অবশ্যই অনুধাবন করতে হবে গ্রামারের প্রয়োজনীয়তা। কি বলছে? উই মাস্ট রিয়েলাইজ, এটা কিসের সেন্টেন্স বলেন তো? মডেলের। মাস্ট প্লাস ভিওন, দ্য নেসেসিটি অফ গ্রামার, বিকজ গ্রামার অফ এনি ল্যাঙ্গুয়েজ, কারণ যে কোনো ভাষার গ্রামার টেলস আস দ্য ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড দ্য কারেক্ট ইউজ অফ ইট। আমাদেরকে যে কোনো ভাষার গ্রামার আমাদেরকে কি করে? শেখায়, আমাদেরকে বলে সঠিক ফর্ম, স্ট্রাকচার এবং সঠিক ব্যবহার। উইদাউট গ্রামার, গ্রামার ছাড়া আওয়ার ইউজ অফ ইংলিশ উইল বি ফল্টি, আমাদের ইংরেজির ব্যবহার দোষের হবে। হ্যাঁ, এরপর কি বলছে দেখেন, উই নিড ইংলিশ। দেখেন এইখানে একটা বাক্য আছে, এই যে একটা সেন্টেন্স বা বাক্য আপনারা দেখছেন, এই একটি বাক্য থেকে আমরা আজ সম্পূর্ণ প্রেজেন্টেশনটা তৈরি করব। এই একটি বাক্য ভালোভাবে খেয়াল করেন, এই যে রেড কালারের উপর স্কাই কালার দিয়ে হাইলাইট করা, এই বাক্যটার ইনফরমেশনটা আপনারা একটু বুঝে নেন যে উই নিড ইংলিশ, আমাদের ইংরেজি দরকার বা আমাদের ইংরেজি প্রয়োজন। টু গেট আ গুড জব, ভালো চাকরি পেতে। টু গো অ্যাব্রোড, বিদেশে যেতে। টু পারসিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেডিসিন, উচ্চ শিক্ষা গ্রহণ করতে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিনের উপর। অ্যাজ ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংরেজি একটা বৈশ্বিক ভাষা, উই হ্যাভ টু লার্ন দ্য ফোর স্কিলস অফ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। উই ক্যান নট কিপ পেস, অর্থাৎ আমরা গতি ধরে রাখতে পারবো না। পেস মানে কি? গতি। উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ আধুনিক বিশ্বের সাথে, ইফ উই ডু নট লার্ন ইংলিশ, যদি আমরা ইংরেজি না শিখি। দ্য প্রেজেন্ট টেক্সট বুক হেল্পস টু লার্ন ইংলিশ। হ্যাঁ, এখন দেখেন এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, এই সেন্টেন্স গুলো আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এই সেন্টেন্স গুলো আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। কিভাবে অ্যানালাইসিস বা বুঝবো? আগে আপনি বোঝেন, এই যে বাক্যগুলো দেখছেন, এই যে প্যারাগ্রাফটা দেখছেন, এখানে মূলত কোন টেন্স গুলোর ব্যবহার হয়েছে, ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো এখানে ব্যবহার হয়েছে, এটা কি জানেন? যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে, আগে কি বুঝতে হয় জানেন? ব্যাকগ্রাউন্ডটা, এই কোশ্চেন গুলো কোন টেন্সে লেখা আছে। আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছিলাম যে ইংলিশে কথা বলার জন্য 12টা টেন্স এবং 18টা মডেল, সেমি মডেল, টোটাল 30টা স্ট্রাকচার হয়। এই 30টা স্ট্রাকচার যদি জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এই কথাগুলো আমি বলছিলাম না? আমি আপনাদের বলেছিলাম, আপনারা মনে করে দেখেন, বলেছিলাম। কিন্তু আপনি যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন,
একদম মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না, জাস্ট দুইটা বা তিনটা স্ট্রাকচার দিয়ে সম্পূর্ণ প্রেজেন্টেশন দেওয়া যায়। আমার এই 30টাই তো একটা জায়গায় লাগে না। তাহলে এই যে প্রেজেন্টেশনটা, এটা কোন টেন্সে লেখা আছে জানেন? জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর মডাল ভার্ব, আর কোনো স্ট্রাকচার এখানে নেই। না আছে কোনো পাস্ট টেন্স, না আছে কোনো পারফেক্ট টেন্স, না আছে কোনো ফিউচার টেন্স, নাথিং। বলেন তো কি বললাম? এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা লেখা বা এই কোশ্চেন গুলো তৈরি করা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মডাল ভার্ব দিয়ে। বাট এখানে কিছু বিষয় আছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এরকম আমরা জানি না? বাট এইটা হলেও এইটার কিছু রূপের পরিবর্তন আছে যেটা দেখলে আমরা কনফিউশনে পড়ে যাই। যেমন দেখেন, এই স্ট্রাকচার গুলো এখানে আছে, আমি এটা আবার আলাদা করে দিয়েছি। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যেমন এই যে একটা বাক্য, ইংলিশ হেল্পস দ্য বিজনেস ওয়ার্ল্ড, এইখান থেকে আমি নিয়েছি যে ইংলিশ বিজনেস ওয়ার্ল্ডকে সাহায্য করে। ইংলিশটা সাবজেক্ট, হেল্পসটা ভার্ব, বিজনেস ওয়ার্ল্ড এটা আমার এক্সটেনশনের পার্ট। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখেন এই এই মানে এর ভিতর, প্রেজেন্টেশনের ভিতর, এই প্যারাগ্রাফের ভিতর আরেকটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস এক্সটেনশন। যেমন এই যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, এই যে একটা সেন্টেন্স না, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, মানে ইজটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, বাট অনেকে এই জিনিসটা বুঝে পারে না। অর্থাৎ অ্যাম ইজ আর এর পরে যদি অন্য কোনো মেইন ভার্ব না থাকে, এগুলোই যদি মেইন ভার্ব হিসেবে বসে বা জাস্ট এক্সটেনশন থাকে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস এক্সটেনশন। যেমন এখান থেকে একটা সেন্টেন্স ছিল, এই যে ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা। তাহলে দেখেন, এই যে উপরের যে তিনটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব অন, মানে একদম প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস এক্সটেনশন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ অ্যাম ইজ আরটা কি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, বাট এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। সাবজেক্ট ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকলে এটা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু টোটাল এই তিন ধরনের স্ট্রাকচার হয়। জাস্ট মানে এই একটাই, বাট এটাকে এই তিন ভাবে দেখিয়েছি আমি, এই জন্য স্টুডেন্টরা অনেকে বুঝতে পারে না বিষয়টা আসলে কি। তাহলে এই সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে ইংরেজি সাহায্য করে বিজনেস ওয়ার্ল্ডকে। ভাষা একটা মাধ্যম, ইংরেজিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা, মানে অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয় থাকে, সিম্পল কথা। আরেকটা স্ট্রাকচার কি আছে, মডাল ভার্বের, মানে ক্যান, কুড, মাস্ট, শুড, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম। যেমন এই যে উই মাস্ট রিয়েলাইজ দ্য নেসেসিটি, অর্থাৎ আরেকটা স্ট্রাকচার আছে মডালে। তাহলে মডাল আর প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া এখানে কিন্তু আর কোনো স্ট্রাকচার নেই। বাট প্রেজেন্ট ইনডিফিনিটের বি ভার্বের সেন্টেন্স আছে, আর কি দেখলাম, মেইন ভার্বের সেন্টেন্সও আছে, আর কি দেখলাম, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে। কেউ কি আমার এই কথাগুলো বুঝতে পারলেন? আমি কি বললাম এখানে, কেউ কি বুঝতে পারছেন? একবার একটু বলেন ইয়েস স্যার। কেউ বুঝছেন কিনা। আর কেউ, আমি কি বললাম, কেউ কি বুঝছেন কোনো কিছু? যে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এরকম জানি না? কথা বুঝতে হবে। বাট এইটা যখন আমার এই অ্যাম ইজ আর থাকে, আমরা অনেকে বুঝতে পারি না এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যখন এই ইজ প্লাস V3 থাকে, আমরা বুঝতে পারি না এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বাট এগুলো তো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কি বুঝছেন আমি কি বলছি? বোঝা গেল? Yes, sir. দেখেন, এই এই ধরনের ক্লাস না করলে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না। এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করেন, লাস্ট পর্যন্ত থাকেন। আমি বারবার রিকোয়েস্ট করছি, এটা হাজার হাজার টাকা খরচ করে অফলাইনের কোনো প্রতিষ্ঠান থেকে, আইএলটিএস এর কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে কেউ এই ক্লাস দিবে না, যেটা আপনি ফ্রিতে এখান থেকে পাচ্ছেন। এতটুকু আমি বলতে পারি, কারণ এই ধরনের ক্লাসগুলো নিতে গেলে, বোঝাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। আমি যদি পড়াতাম যে এরকম যদি আমি আপনাকে পড়াতাম, এই যে আমি এটা আপনাদেরকে দেখাই না, দেখেন তো, এই যে এটা, আমি মনে করেন আমি আজকে বললাম যে হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখবো 120 স্পোকেন ইংলিশের রুলস 25 থেকে। যেমন আই এম ট্রাইং টু প্লাস ভার্ব, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, কোনো কিছু করার চেষ্টা করতেছি, এই কথা বলতে গেলে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এবং এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে আমি একটা করে দিয়েছি, বাকিগুলো আপনারা করেন। আমি যদি এগুলো পড়াতাম, আপনারা অনেক সহজে বুঝতেন, মনে হতো যেন কত সুন্দর স্পোকেন ইংলিশ শিখছি। বাট বিশ্বাস করেন, এগুলো দিয়ে কখনো প্রফেশনাল হওয়া যায় না, এক্সপার্ট হওয়া যায় না, আলটিমেট ডেভেলপমেন্ট আসে না। এগুলো কিছুই না, এগুলো জাস্ট মনোরঞ্জন করার জন্য, আর কিছুই না। এটা এটা কিন্তু আমি এই যে বিষয়গুলো দেখাচ্ছি, আমি জানি না এটার গুরুত্ব আপনারা বুঝবেন কিনা কখনো, বাট
যার সত্যিকার অর্থে শেখার ইচ্ছা থাকবে বা যে প্রফেশনাল হতে চাইবে সে বুঝবে। এখন দেখেন আমি কি বলছি, এই সম্পূর্ণ থিমটার ভিতরে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আর মডালের বাক্য আছে। এইবার এই কোশ্চেন গুলো ধরে আমরা যদি একটু অ্যান্সার করার চেষ্টা করি, আমি আমার মনে যা আসে যেভাবে আসে আমি সেইভাবে আমার অ্যান্সারটা করব। আমি মুখে বলতে গেলে দ্রুত বলা হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। আমি লিখে লিখে দেখাই, তারপর আমরা মুখে বলবো। দেখেন আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল, আমরা কোশ্চেনের এগেইনস্টে অ্যান্সার দিব। যেভাবে একটা কোশ্চেন থাকবে অ্যান্সারটা সেইভাবে হবে। তো কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি? তাহলে আমার উত্তর কি হবে? ল্যাঙ্গুয়েজ ইজ, এরপর আ মিডিয়াম। তাহলে ভাষা হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম দেখেন তো, আপনি মনে করতে পারেন কিনা? একবার যদি আপনি অ্যান্সারটা পড়েন, একবার না দুইবার তিনবার চারবার পড়েন, আপনার উত্তর করাটা সহজ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, ভাষা হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? অপ। অপ মানে কি বলছিলাম? এই অপের পর ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকলে আইএনজি হবে। তাহলে অফ এক্সপ্রেসিং, EXPRESSING। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং, ভাষা হচ্ছে মাধ্যম প্রকাশের। এবার কি প্রকাশের? আওয়ার, আমাদের, থট, ভাবনা, our thought, feelings, অনুভূতি, ইমোশন অ্যান্ড প্যাশন। অর্থাৎ এই বিষয়গুলো প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা। এই বিষয়গুলো প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা। তাহলে কত সহজে আমরা ফার্স্ট সেন্টেন্সের অ্যান্সারটা দিলাম। এইভাবে আপনি অ্যান্সারটা ক্রিয়েট করেন, ঠিক আছে? এবার দেখেন, ওয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কেন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা? তাহলে এই অ্যান্সারটা আপনি কিভাবে দিতে পারেন? আমি আবারও বলছি, কোশ্চেন যেভাবে থাকবে অ্যান্সার সেইভাবে দিবেন। তাহলে এখানে কোশ্চেনটা বি ভার্বের কোশ্চেন। ওয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মনে করেন আপনার এক্সামিনার আপনাকে প্রশ্নটা করলো, আপনি কিভাবে উত্তর দিবেন? যে ইংলিশ ইজ, ওয়াই ইজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেখেন ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। কেন? কারণটা কি? বিকজ। দেখেন বোঝার চেষ্টা করেন। এইবার ওই প্যাসিভ ভয়েস আমরা ব্যবহার করব, খুবই ভালোভাবে বোঝেন, একটু থাকার চেষ্টা করেন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনি কিভাবে বলবেন, একটু ধৈর্য ধরবেন। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। কারণ কি? বিকজ। দেখেন ইংলিশ সাবজেক্ট, এবার ভার্ব কি নিব জানেন? ইজ। এবার আর কি নিব জানেন? ইউজড। বলুন তো এটার অর্থ কি? ইংলিশ ইজ ইউজড এর অর্থ কি? ইংরেজি ব্যবহৃত হয়। ইংরেজি ব্যবহৃত হয় মানে এই ভাষাটা ব্যবহৃত হয়। ইংলিশ ইজ ইউজড কেন? কিসে? কোথায়? ইংলিশ ইজ ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। English is used for international communication in many countries for a long time. মানে কি? অনেক দিন ধরে ইংরেজি আন্তর্জাতিক, ফর আ লং টাইম, অনেক দিন ধরে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের ভাষা হিসাবে। ইংলিশ ইজ ইউজড অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। আমি এটা এটা একটু চেঞ্জ করি। ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ব্যবহৃত হয়, এখানে আমি অ্যাজ বসাই। অ্যাজ মানে কি? হিসাবে। অ্যাজ এইখানে আমি বসাই ল্যাঙ্গুয়েজ। দেখেন একটু চেঞ্জ করি, তাহলে ভালো শোনাবে। ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ব্যবহৃত হয় অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য, ফর কমিউনিকেশন। এরপর কি? ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম। দেখেন কত সুন্দরভাবে পারফেক্টলি একটা অ্যান্সার আমি এখানে ক্রিয়েট করলাম। ওকে, সো এইভাবে আপনারা যদি অ্যান্সারটা দিতে পারেন, একবার ভাবেন। আমি আরেকটু সামনে আসি। এবার হচ্ছে মেইন বডি পার্ট, এই যে সি বা ডি, এগুলো তো মাঝের অংশ তাই না? এখানে কিন্তু একটু ডিটেলসে অ্যান্সার দিতে হয়। কেমন সেটা আপনাদের মনে আছে? আমি বলছিলাম এই প্যাসেজের ভিতর একটা সেন্টেন্স থেকে আমি সম্পূর্ণ প্রেজেন্টেশনটা করব। কি সেন্টেন্স? উই নিড ইংলিশ টু গেট আ গুড জব। এই ইনফরমেশন গুলো জেনে রাখেন। টু গো অ্যাব্রোড, টু পারসিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেডিসিন। দেখেন এবার বলছে ওয়াই শুড উই লার্ন ইংলিশ নাও, আমাদের কেন এখন ইংরেজি শেখা প্রয়োজন, উচিত। তাহলে কোশ্চেনটা যে টেন্সে থাকবে মনে রাখবেন উত্তরটা সেইভাবে আপনি দিবেন। তাহলে এখানে কোশ্চেনটা কিসে আছে? মডালে আছে। তাহলে ওয়াই শুড উই শুড, ওয়াই শুড উই শুড, তাহলে উই শুড লার্ন ইংলিশ।
উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা দরকার। আমাদের এইখানে কিছু লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে সেন্টেন্সের কোহারেন্স অ্যান্ড কোহেশন ঠিক থাকে। আবারও বলছি, লিঙ্কিং ওয়ার্ড বোঝেন, তাহলে ভালো মার্ক, ভালো ব্যান্ড স্কোর গ্যাদার করা যায়। যেমন আপনি এখানে বলতে পারেন ফার্স্টলি, প্রথমত, এইগুলো ব্যবহার করতে হয়। উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। কেন উচিত? টু গেট, টু মানে এটা ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড, গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু গেট আ গুড জব, ভালো একটা চাকরি পেতে। আমাদের প্রথমত ইংরেজি শেখা উচিত কেন? ভালো একটা চাকরি পেতে। আবার লেখেন সেকেন্ডলি, এইগুলো আপনি বসাবেন এই লিঙ্কিং ওয়ার্ড। সেকেন্ডলি, উই শুড, সেম কথা, কঠিন ভেবে দেখেন তো, লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। কেন ইংরেজি শেখা উচিত? টু গো অ্যাব্রোড, টু গো অ্যাব্রোড, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য। ওই ইনফরমেশন গুলো একটা বাক্যে ছিল, আমি ওই প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করছি। এবার আপনি বলতে পারেন থার্ডলি, অথবা আপনি বলতে পারেন মোর ওভার। এ দেখেন, থার্ডলি না বললাম, এটা বললাম, মোর ওভার। মোর ওভার মানে কি জানেন? অধিকন্তু বা আরো। মোর ওভার, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড জানতে হয়। উই, দেখেন এই দুটো বাক্যে আমি শুড ব্যবহার করছি, প্রত্যেকটা বাক্যে শুড ব্যবহার না করে শুডের সাথে রিলেটেড কোনো সেন্টেন্স যদি থাকে, কোনো ভার্ব যদি থাকে, সেটা ব্যবহার করলে আপনার প্রেজেন্টেশনটা আরো একটু স্ট্যান্ডার্ড হয়। যেমন আপনি যদি শুডের পরিবর্তে বলেন উই হ্যাভ টু লার্ন, অথবা আপনি যদি বলেন উই মাস্ট লার্ন, আমরা অবশ্যই ইংরেজি শিখবো, আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে শিখবো, শিখতে হবে, শেখা উচিত, এর ভিতরে কিন্তু খুব বেশি ডিফারেন্স বা পার্থক্য নেই। তাহলে শুডের পরিবর্তে আমরা মাস্ট অথবা হ্যাভ টু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সেন্টেন্সটা আরেকটু ডিফারেন্ট লেভেলের হয়। সো মোর ওভার, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হবে। কেন? টু ডু, ডু মানে কি? করা, টু ডু মানে করতে, হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা গ্রহণ করতে, অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে দেখেন কত সুন্দরভাবে এই অ্যান্সারটা আমি ক্রিয়েট করলাম। একবার ভেবে দেখেন তো, এখানে কোনো হার্ড ওয়ার্ড আছে, কোনো কঠিন সেন্টেন্স স্ট্রাকচার আছে? আপনি কেন ইংলিশ পারেন না? আপনি কেন ইংলিশ পারবেন না? আপনি ভালো একজন মেন্টরের কাছে যাননি কখনো, আপনি কখনো প্র্যাকটিক্যালি, প্রফেশনালি জায়গাগুলো বোঝার চেষ্টা করেননি। এই বিষয়গুলো দেখলে আপনার কাছে অনেক কঠিন লাগে, বাট এটা খুব সহজে করা যায়। আপনি এইটা লিখে, আপনি না দেখে আয়নার সামনে দাঁড়ান, আপনার মোবাইলের ক্যামেরা অন করেন, আপনার ড্রেসিং টেবিলে যান, গিয়ে এই চারটা সেন্টেন্স আপনি বারবার বলেন। মনে করেন আমি এটা সরাই দিলাম, আমি ঢেকে দিলাম, আপনি জাস্ট বলেন উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই হ্যাভ টু লার্ন ইংলিশ টু ডু টু স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই কথাটা বলা কি খুব কঠিন? একবার ভাবেন তো, আপনি বলতে পারেন কিনা, আপনি বলতে পারবেন কিনা? কঠিন না, ভেবে দেখেন, কঠিন না। খুব সহজেই ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া যায়, খুব সহজেই ইংলিশ স্পিকিং করা যায়, খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, যদি আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের প্র্যাকটিসটাই হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট। আমি আরো বলছি, একটু সময় দেন, আর একটু সময় দেন আমাকে, আমি একটু দেখাই বিষয়গুলো। জাস্ট জাস্ট একটু ওয়েট করেন, একটা মিনিট প্লিজ। এবার দেখেন, তাহলে আমি সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার গুলো এভাবে দিলাম। এবার ডি নাম্বার কোশ্চেন, দেখেন কিভাবে লেখা কোশ্চেনটা। বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন ইংলিশ। এখানে কিছু ট্রিক ফলো করা যায়। ট্রিকটা কি জানেন? এই সি নাম্বারে যে অ্যান্সারটা আমি দিয়েছি, এই অ্যান্সারটাকে আমরা কিন্তু নেগেটিভলি প্রেজেন্ট করতে পারি। এই যে সিতে যে অ্যান্সারটি আমি দিয়েছি, এই অ্যান্সারটিকে আমরা নেগেটিভলি প্রেজেন্ট করতে পারি। সেটা কিভাবে প্রেজেন্ট করতে পারি? যেমন দেখেন, এটা কিন্তু একটা কন্ডিশনালের কোশ্চেন। কন্ডিশনাল বোঝেন? ইংলিশে চারটা কন্ডিশনাল আছে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, দুটো আলাদা ক্লজ থাকে, মানে দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব, দুটোই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেটা জিরো কন্ডিশনাল। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে সেটা ফার্স্ট কন্ডিশনাল। একটা পাস্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইন পাস্টে থাকলে, মানে উড প্লাস বি অন, সেটা সেকেন্ড কন্ডিশনাল। একটা পাস্ট পারফেক্ট, একটা ফিউচার ইন পাস্ট পারফেক্টে থাকলে সেটাকে থার্ড কন্ডিশনাল বলে। তো দেখেন, এই যে এটা এটা ফার্স্ট কন্ডিশনালের একটা সেন্টেন্স, হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। যেভাবে কোশ্চেন থাকবে সেভাবে উত্তর দিবেন। দেখেন উত্তরটা কিভাবে দিতে হয় এখানে। ইফ, একটা সাবজেক্ট নেন, বোঝার চেষ্টা করেন। ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যদি আমরা
এই ভাষাটা না শিখি, এবার ওই যে ইনফরমেশন গুলো ওইগুলোকে নেগেটিভলি প্রেজেন্ট করেন। ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, উই, দেখেন কিভাবে লিখছি, স্ট্রাকচারটা বোঝেন, উইল নট বি এইবল টু, এর মানে কি জানেন? বি মানে কি হওয়া, এইবল মানে কি সক্ষম, উইল নট বা ওন্ট, আমরা সক্ষম হব না কি, টু গেট আ গুড জব। যদি আমরা ইংরেজি না শিখি তাহলে এখানে আপনি ওই ফার্স্টলি লেখেন, ফার্স্টলি লেখেন, ফার্স্টলি যদি আমরা, ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ উই উইল নট বি এবল টু গেট আ গুড জব। সেকেন্ডলি, সেকেন্ডলি আপনি আবার লেখেন, সেকেন্ডলি ইফ উই ডু নট, ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, যদি আমরা এই ভাষাটা না শিখি, উই ওন্ট বি এইবল টু, ওন্ট মানে উইল নট বি এইবল টু গো অ্যাব্রোড, আমরা বিদেশে যেতে পারবো না, এ বি আরো এডি, বিদেশে যেতে পারবো না। থার্ডলি, 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 হ্যাঁ, ইফ উই, দেখেন এই যে ডু নট লার্ন বলছি না, এইটার পরিবর্তে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করলে সেম অর্থটা থাকে থাকে আমি একই স্ট্রাকচার বারবার ব্যবহার করব না, তো এইটার পরিবর্তে কোন স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি যাতে করে আমার সেম অর্থটা থাকবে, যেমন আমি বলতে পারি এরকম, থার্ডলি ইফ উই ডোন্ট, দেখেন, হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট ল্যাঙ্গুয়েজ, বলতাম কি বললাম, থার্ডলি ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, যদি আমাদের এই ভাষা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকে, সঠিক ধারণা না থাকে, এই ডু নট লার্ন না লিখে কি বললাম, ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট, ভেবে দেখেন তো প্রায় সিমিলার অর্থ হচ্ছে না? এরকম আপনি বলতে পারেন, জানা থাকলে অনেকভাবে বলা যায়। থার্ডলি ইফ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ উই ওন্ট, উই ওন্ট বি এইবল টু do higher studies on, to do higher studies on science and টেকনোলজি। তাহলে একবার ভেবে দেখেন তো, এই 3 নম্বরে আমি যে অ্যান্সার গুলো দিয়েছিলাম সেই অ্যান্সার গুলোকে আমি নেগেটিভলি প্রেজেন্ট করলাম। বাকি দুইটা আমি আর লিখবো না, কারণ আরো টপিক আছে, এটা লিখতে গেলে সময় চলে যাবে, এই দুটো আমি মুখে বলে দিচ্ছি। তাহলে একবার আপনি ভেবে দেখেন, এই যে অ্যান্সার গুলো আমি লিখলাম, আপনি যদি একটা প্যাসেজ অ্যানালাইসিস করতে পারেন, প্যাসেজ অ্যানালাইসিস করে আপনার মতো করে যদি আপনি এইভাবে ইনফরমেশন গুলো দিতে পারেন সহজ এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে, এবং সেইটা যদি আপনি স্পিকিং এ পরিণত করতে পারেন, না দেখে বলার চেষ্টা করেন, একবার মুখের উপর স্পিকিংটা নিয়ে আসেন, একবার কথা বলা শুরু করেন, আপনার ফ্লুয়েন্সি চলে আসবে, নিজের ভিতরে একটা প্লেজার কাজ করবে, আপনি আনন্দ পাবেন, আপনার মনে হবে আমি তো কথা বলতে পারছি, একটা কনফিডেন্ট পাবেন। বাট যারা মনে করে আমি গ্রামার পারি না, শব্দ অর্থ জানি না, অর্থ ব্রেনে আসে না, আগে ভালো করে শিখে নেই, বুঝে নেই, টেন্স শিখি, এটা শিখি, ওটা শিখি, তারপর কথা বলবো, আমি এতটুকু বলতে পারি তারা সারা জীবন শিখে যাবে, কোনোদিন কথা বলতে পারবে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, আপনাকে শিখে যেতে হবে, শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন, ওই শেখা কোনোদিন শেষ নামাতে পারবেন না, আপনাকে ইনস্ট্যান্ট কথা বলা শুরু করতে হবে। এই যে বাক্যগুলো আমি লিখছি, একবার ভেবে বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, এই বাক্যগুলো লেখার জন্য এই যেভাবে আমি প্র্যাকটিস করছি ঠিক এইভাবে আপনি করেন, এইটা আপনি রিপিট করেন, এর জন্য কোনো গ্রামার শেখা লাগবে, এর জন্য কোনো ভোকাবুলারি জানা লাগবে, এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে যেটা আপনার অজানা? একবার দেখেন তো, এই যে বাক্যগুলো, একটা হার্ড ওয়ার্ড আছে যেটা আপনার অজানা? না। তাহলে এইটা আপনি রিপিট করেন, আর কিছুই করতে হবে না, মুখের উপর কথাকে একবার নিয়ে আসেন, দেখবেন আপনি কথা বলতে পারবেন, একবার নিয়ে আসেন সাহস করে, কথা বলতে পারবেন। এর জন্য আহামরি কোনো টেন্স শেখা লাগে না, কোনো গ্রামার শেখা লাগে না, নাথিং। এই যেভাবে আমি দেখাচ্ছি এইখান থেকে আপনি শুরু করেন, এইখান থেকে আপনি রিপিট করেন, আপনি বলেন উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই 3টা সেন্টেন্স আপনি বলেন, উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি আবার বলেন এই 3টা সেন্টেন্সকে, আরেকবার বলেন নেগেটিভলি, if we don't learn English we will not be able to go abroad, if we don't learn English we will not be able to do to get a good job, if we don't learn English we won't be able to do higher studies on science and technology, if we don't have clear concept about this language we won't be able to do business across the national border। চাইলে অনেক কথা বলা যায় কেন আমরা ইংরেজি শিখি, আরো কিছু রিজন আপনি এখানে বসান, আমি তো 3টা ইনফরমেশন দিলাম, আপনার ব্রেনে থাকলে আপনি আরো বসাতে পারেন এই সেম স্ট্রাকচার মেনটেন করে।
কেউ কি আমার কথা বুঝতে পারছেন? এইভাবে যদি আপনি করেন আপনার রিডিং ক্লিয়ার হবে, যেহেতু আপনি ফার্স্টে প্যাসেজ অ্যানালাইসিস করছেন, নতুন ভোকাবুলারি থাকলে সেটার ডেভেলপমেন্ট আসবে, আপনার প্রোনাউন্সিয়েশনে ক্লিয়ার হবে, আপনার রাইটিং এর ডেভেলপমেন্ট হবে, এবং এগুলোকে আপনি স্পিকিং এ পরিণত করতে পারবেন। এটা একটা দেখাচ্ছি, হয়তো আপনার বুঝতে কষ্ট হচ্ছে বা আপনি ভালোভাবে নিতে পারলেন না, বাট এটা যখন গতানুগতিক ভাবে ধারাবাহিক ভাবে আপনি 10 থেকে 15টা টপিকের উপর এইভাবে অ্যানালাইসিস করে স্পিকিং করেন, প্রেজেন্টেশন দেন, সেটা আপনার কাছে রেকর্ড রাখেন, যদি আপনি 15 দিন পর নিজের মতো করে কথা বলতে না পারেন তখন আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। আমার সোহাগস ইংলিশ প্রাইভেট ব্যাচ নামে ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে পেইড কোর্সের স্টুডেন্টরা থাকে, সেখানে তারা প্রত্যেকে ভিডিও প্রেজেন্টেশন করে সাবমিট করে। অনেক টিচারের ভিডিও প্রেজেন্টেশন আছে দেখবেন, মানে করে থাকে এই এই ধরনের টপিকের উপর, অ্যাবাউট মাই সেলফ, ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইন্ট্রোডিউস, টক অ্যাবাউট ইউর বেডরুম, টক অ্যাবাউট ইউর রিডিং রুম। আমি কিন্তু এই ধরনের টপিক দেখাচ্ছি না, আমি কিন্তু প্র্যাকটিক্যাল আইএলস কিউকার টপিক গুলো দেখাচ্ছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো মোস্ট অ্যাডভান্স, বাট এই অ্যাডভান্স টপিককে সহজ করে কথা বলা যায় যদি সেই ধরনের ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, অ্যাবিলিটি থাকে। কেউ কি আমার কথা বুঝতে পারলেন? স্পিকিং প্র্যাকটিসটা কিভাবে করতে হবে, আপনারা কিভাবে করবেন? এবার আমি এই যে যতটুকু আমি আপনাদেরকে দেখালাম, আপনারা বলেন, আমি যদি এখন আপনাদের বলি যে ওয়াই শুড উই লার্ন ইংলিশ, আপনি উত্তর দিতে পারবেন না? হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডোন্ট লার্ন ইংলিশ, হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডোন্ট লার্ন ইংলিশ, আপনি উত্তর দিতে পারবেন না? পারবেন? ভেবে দেখেন তো, আপনারা পারবেন না যারা এখানে ক্লাস করছে? তাহলে এইভাবে যদি কেউ আপনাকে করায়, দেখেন এগুলো পড়াতে গেলেও কষ্ট হয়, এটা এটা আমার ব্রেন ইউজ করতে হচ্ছে। আমি এই যে আপনাদের লেকচার দিচ্ছি, আমাকে এই হাত দিয়ে লিখতে হচ্ছে, লেখা লাগে না? এই যে এতগুলো কথা 2 হাত দিয়ে লেখা লাগে না? তো লিখতেছি, আবার লিখতে গেলে সেটা ভেবে লিখতে হচ্ছে যে আমি কোন ধরনের সেন্টেন্স লিখবো, আবার আপনাদেরকে আমার মোটিভেট করতে হচ্ছে যে এইভাবে করতে হবে, এইভাবে করলে ডেভেলপ করতে পারবেন। একসাথে কিন্তু অনেকগুলো কাজ আমাকে করতে হচ্ছে কম্বাইন করে। কিন্তু ওই যেটা বললাম, আমি যদি পরিশ্রম না করতাম, আমি যদি এটা বলতাম যে হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখবো নো নিডের ব্যবহার, মানে দরকার নেই, নো নিড টু টেল, বলার দরকার নেই, তাহলে অপেক্ষা করার দরকার নাই, কি হবে? নো নিড টু ওয়েট, লেখার দরকার নাই, নো নো নিড টু রাইট। তাহলে এরকম ভাবে একটা করলাম, এবার আমরা আরেকটা রুলে যাব। এইভাবে যদি করতাম, এগুলো পড়াতে কি কষ্ট হয়? এগুলো পড়াতে আমার ব্রেনে চাপ পড়ে? আমার হাতে লেখা লাগে? না। কিন্তু এই যে বিষয়টা আমি করাচ্ছি, এটাতে পরিশ্রমেরও দরকার হয়, ব্রেইনেও চাপ পড়ে, এবং আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, সত্যি কথা বলতে আপনাকেও এখানে ব্রেইনটা অ্যাপ্লাই করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বলতে হবে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার ওয়ে এটা, আপনি একটা ভাষা শিখছেন, এটা কোনো সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়ালো আমি মনোযোগ দিয়ে দেখলাম, এটা কোনো রকেট সায়েন্স না। ইট উইল ডিপেন্ড অন প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন, you have to generate an idea from your own brain, and you have to speak from your own mouth. That's it, আর কিছুই না। আপনি যতই দুর্বল হন, আপনি যতই ইলিটারেট হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে শেখাই দিব। শুধু আপনি আমার সাথে এই রিপিটেশন প্রসেসে আসেন, আমি যা করাই, যা লেখাই, যা দেখাই, আপনি সেটাই করেন, সেটাই লেখেন। যদি পারেন আপনার ব্রেন থেকে দুইটা ইনফরমেশন আপনি অ্যাড করেন। এই আমি যা লিখলাম এটা আপনি একটা খাতায় লেখেন। যদি সম্ভব হয়, ইংরেজি কেন আমাদের শেখা উচিত, আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আপনি দুইটা ইনফরমেশন এখানে অ্যাড করেন, ওইটাই আপনার বেনিফিট। ইংরেজি না শিখলে আমাদের কি হতে পারে? এই এই যা আমি লিখলাম, যতটুকু লিখলাম, এর বাইরে যদি দুইটা ইনফরমেশন আপনার কাছে থাকে, সেইটা আপনি একটু নিজের মতো করে লেখেন। আমি এইটা সবসময় সাজেস্ট করি, এইটাই আপনার বেনিফিট। যেমন যদি আমরা ইংরেজি না শিখি, আমরা বাইরের কান্ট্রির সাথে বিজনেস করতে পারবো না, এটা আমার একটা উপায়, তাহলে এটা আমি এখানে অ্যাড করতে পারি। এরকম 2টা বা 3টা পয়েন্ট আপনি একটু ভেবে অ্যাড করেন, দ্যাট উইল বি ইয়োর বেনিফিট। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ভাষা কঠিন না, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি অনেক বেশি গ্রামার পড়ে। আমি গ্রামার পড়াই, গ্রামার দেখাই, বাট সেটাকে কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয় আমি কিন্তু সেটা দেখিয়ে দিই। বোঝা গেল? যারা আছেন, যারা ক্লাসটা করছেন, ক্লাস শেষে আমি এতটুকু বলতে পারি, আপনার মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা শেখাইছিল বা দেখাইছিল। সত্যিকার অর্থে এটাই অথেন্টিক ওয়ে ভাষা শেখার। এইভাবে শিখলে বিভিন্ন টপিকগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন, প্রফেশনাল হওয়া যায়, এক্সপার্ট হওয়া যায়। আমি এবার নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলছি, প্রত্যেকে একটু এই টপিকটার উপর মনোযোগ দেন। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি করলাম, এইখানে সেন্টেন্স গুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর মডাল ভার্বের বাইরে কি কোনো সেন্টেন্স আছে? একবার দেখেন তো। নেগেটিভও যেগুলো করছি সবই প্রেজেন্ট ইনডিফিনিট আর মডাল ভার্ব, আর কিন্তু কোনো স্ট্রাকচার নেই। এই জন্য বারবার বলি, যে কোনো টপিকের উপর কথা বলার আগে, স্পিকিং করার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, থিম বুঝতে হয়। এখানে না আছে কোনো পারফেক্ট টেন্স, না আছে কোনো কন্টিনিউয়াস টেন্স, না আছে পারফেক্ট কন্টিনিউয়াস, নাথিং। আমার কথা কি কেউ বুঝতে পারছেন?
আমরা প্যাসেজে যা দেখছি বা আমি যা লিখছি আমার মতো করে, কোন স্ট্রাকচার আছে এখানে? প্রেজেন্ট সিম্পল আর মডাল সেমি মডাল, তাই না? তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে ভাষা শেখার জন্য এই মডাল সেমি মডাল এবং টেন্সের ব্যবহার শিখতে হবে এবং এটাকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে অ্যাপ্লাই করি আপনারা দেখতে পারছেন, বুঝতে পারছেন? বলেন, আমি যে কথাগুলো বলছি আপনারা কি নিতে পারছেন আমার কথাগুলো? জি জি, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, এবার আমি আর একটু সামনে আসি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি এবার আরেকটা টপিক নিয়ে কথা বলি, এই টপিকটা একটু বোঝেন, এই টপিকটা একটু নেওয়ার চেষ্টা করেন। আর আমি আবারও আপনাদের জানিয়ে রাখছি, উম, আগামীকাল থেকেই রাত 10টায় পেইড কোর্সের ফার্স্ট ক্লাস শুরু হবে। যারা করতে চান একদম শুরু থেকে ধারাবাহিকভাবে যদি করেন, তাহলে প্রত্যেকটা বিষয় পারফেক্টলি আপনারা বুঝতে পারবেন। শুরু থেকে করলে আপনারা খুবই ভালোভাবে ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারবেন। কারণ ইংরেজি ভাষা, আমি একটা কথা বারবার বলছি, সিকোয়েন্স মেনটেন করে এগোতে হয়। একটার সাথে একটা টপিক কানেক্টেড বা রিলেটেড। একটু কষ্ট হলেও কোনোভাবে যদি আপনি, মানে যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আর যদি প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, এক্সপার্ট হওয়ার ইচ্ছা থাকে ইংলিশে, আপনি শুরু করতে পারেন। এতটুকু বলতে পারি, খুব কম সময়ের ভিতর ডেভেলপ করতে পারবেন। আর আপনার এটার জন্য বাসায় বাড়তি পরিশ্রম করতে হবে না, আপনাকে এই ক্লাসের ভিতরে আমি প্র্যাকটিস করাই দেবো। এই পেইড কোর্সের সব থেকে বড় বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। এই যে আজকে যতটুকু আমি দেখালাম, এখন যদি আমি আপনাদের কাছ থেকে এই টপিকের উপর প্রেজেন্টেশন নেই, 10 জনের কাছ থেকে যদি আমি নিতে পারতাম, হয়তো কিছু কিছু নতুন ইনফরমেশন বের হতো। 10 জন কথা বললে তাদের তো ডেভেলপ হতো, যারা বলবে না, যারা শুনবে, তারাও বুঝতে পারতো যে তাহলে আমি তো এরকম বলতে পারতাম, আমিও পারতাম, আমার হতো। এতটুকু আপনার কনফিডেন্ট আসবে। এই জন্য এটাই হচ্ছে পেইড কোর্সের বেনিফিট, টু ওয়ে কমিউনিকেশন। বাট এই ফ্রি ক্লাসে তো আনমিউট করে এভাবে প্রেজেন্টেশন নেওয়া যায় না। তো এটা হচ্ছে বিষয়। তো যারা আসবেন, 2,000 টাকা কোর্স ফি, আমি আবারও বলছি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। তো আমি আসি আরেকটা নতুন টপিক নিয়ে। আর আমি বললাম তো 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন, এটা ডিউরেশন 3 মান্থ। বাট যদি এর থেকে বেশি সময় লাগে সেটা আপনি পাবেন, আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। তো দেখেন, যেটা বলছি, আমরা নতুন আরেকটা টপিকের উপর উপর কথা বলবো। এই টপিকটার নাম হচ্ছে আ পিকনিক আই এনজয়েড। মনে করেন আপনি একটা আইএলস সিচুয়েশন বোঝেন, আপনি একটা আইএলস স্পিকিং এক্সাম ফেস করছেন। আপনার এক্সামিনার আপনাকে এই কোশ্চেনটা করছে যে, হ্যাভ ইউ এভার এনজয় হ্যাভ ইউ এভার এনজয়েড এনি কাইন্ডস অফ পিকনিক? আপনি কি কখনো পিকনিক উপভোগ করেছেন? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স প্লিজ শেয়ার ইউর থট। তো আপনারা এখানে আমার কাছে মনে করেন এখন যারা ক্লাস করছেন, এমন কেউ নেই যারা জীবনে একটা পিকনিক করেননি। আপনার পরিবারের সাথে হোক, আপনার বন্ধু বান্ধবের সাথে হোক, আপনার কলিগসদের সাথে হোক, এমন কেউ নেই যারা জীবনে একটা পিকনিক করেন। সেটা আপনি 2 দিন আগে করতে পারেন, 1 বছর আগে করতে পারেন, 6 মাস আগে করতে পারেন। যদি পিকনিক করে থাকেন, যদি পিকনিক করে থাকেন, তাহলে কি করবেন? সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করতে হবে। অর্থাৎ দেখেন কোশ্চেন গুলো, ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক? এই কোশ্চেন গুলো কোন টেন্সে লেখা আছে? টেন্স ধরতে পারবেন আপনারা? টেন্স বোঝার চেষ্টা করেন। কারণ এখানে একজন আপনাকে প্রশ্ন করছে যে আপনি কখনো পিকনিক করেছেন কিনা। তার মানে আপনাকে অতীতের কথা শেয়ার করতে হচ্ছে, পাস্টের একটা এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে হচ্ছে। আপনি আমাকে কি বলবেন যে, হ্যাঁ স্যার, আমি একদিন পিকনিক করেছিলাম আমার বন্ধুদের সাথে, আমার কলিগসদের সাথে, বা আমার এই রিলেটিভসদের সাথে। আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, এই কাজগুলো করেছিলাম, এই বিষয়, এই আইটেমগুলো রান্না করেছিলাম, অনেক উপভোগ করেছিলাম। বাংলাটা কি বলছি? করেছিলাম, দিয়েছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম। অর্থাৎ কোশ্চেন গুলো সব দেখেন পাস্ট টেন্সের। When did you go on a picnic? Where did you go? What did you do after reaching the spot? When did you take your lunch? What were there in the food items? What recreational activities did you perform there? When did you start for home? দেখছেন? তাহলে সবগুলো কোশ্চেন পাস্ট টেন্সের না, ডিড দিয়ে করা। তাহলে আপনার উত্তরটাও পাস্ট টেন্স দিতে হবে। ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়। এখানে না আছে কোনো মডাল ভার্ব, না আছে কোনো ফিউচার টেন্স, না আছে কোনো প্রেজেন্ট টেন্স। তার মানে ইংলিশে স্পিকিং করা বা কথা বলা কিন্তু খুবই সহজ, যদি আমরা বুঝতে পারি আগে থেকে যে আমার ঠিক কোন ধরনের টেন্স গুলো ব্যবহার করতে হবে। সাবজেক্ট কি? আই, আমি, বা উই, আমরা। এবার ভার্ব কি? আমরা যে কাজগুলো করেছি ওই পিকনিকে গিয়ে। তাহলে এবার আপনি কিভাবে করতে পারেন দেখেন, আমি এই প্যাসেজটাও একটু পড়ি, প্লিজ মনোযোগ দিয়ে একটু শোনেন, লাস্ট পর্যন্ত থাকেন, একটু ধৈর্য রাখবেন।
একটু ধৈর্য রাখেন, দেখেন এই টপিকটা আরো ভালো লাগবে আপনাদের, ওইটার থেকে সহজ। আচ্ছা সরি, একটু দেখেন, বোঝার চেষ্টা করেন যে কথাগুলো বলছি। এই যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে, এই অ্যান্সারটা আপনি অ্যানালাইসিস করেন। আমি বারবার একটা কথা বলছি, এটা অ্যানালাইসিস করলে কি হয়, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হচ্ছে, আপনার রিডিং এর ডেভেলপমেন্ট হচ্ছে। এই অ্যান্সারটা ভালোভাবে দেখলে আহ, আপনি টেন্স গুলো কিভাবে লেখা আছে এটা বুঝতে পারছেন, রাইটিং এর ফরমেশনটা কেমন বুঝতে পারছেন, নতুন ভোকাবুলারি থাকলে তার ডেভেলপ আপনি পাচ্ছেন। একদিন এটা বোঝা যায় না, আপনি ডে বাই ডে 10 থেকে 15 দিন প্র্যাকটিস করেন 15টা নতুন টপিকের উপর, দেখবেন আপনি আপনার ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। শুধু ওই গতানুগতিক ধারা শিখে গেলে মাস বছর যেতে থাকবে, শেষ নামাতে পারবেন না। তাহলে আমরা একটু পড়ি, হ্যাঁ। লাস্ট উইন্টার অর্থাৎ গত শীতে, এইটা কি? এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকে বলা হতে পারে অ্যাডভার্ব অফ টাইম। আই, এখান থেকে বাক্যটা শুরু, ওয়েন্ট অন আ পিকনিক, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট এর বাংলা অর্থ কি? আমি গিয়েছিলাম। মনে রাখবেন প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। কি বলছে? আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, এটা একটা রিলেটিভ প্রোনাউন। হুইচ মানে কি? যেটি ছিল আনন্দে ভরপুর, যেটি ছিল আনন্দে ভরপুর। এরপর কি বলছে দেখেন, উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা জাতীয় পার্কে গিয়েছিলাম। পিকনিকে কোথায় গিয়েছিলাম? বলছে জাতীয় পার্কে। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। উই ওয়ার 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। কথাগুলো একটু বোঝেন, শেষ করি তারপর আমি বলছি আপনি কিভাবে বলবেন। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে পিকনিকের উপর। এখন আপনি যদি কোনোদিন পিকনিক করেন কারোর সাথে, আপনার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করতে হবে। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতর, উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। উই ডিডেন্ট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। আপনি যদি বলতেন আমরা নিয়েছিলাম একটা রাঁধুনি, তাহলে উই টুক আ কুক এরকম হতো। যেমন দেখেন, টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু, রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, চার্জ মানে কি জানেন? দায়িত্ব, রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল, ডিগ থেকে ডাগ মানে কি? খনন করা। সোহেল এবং আমি একটা ছোট চুলা খনন করেছিলাম, টু মেক আ টেম্পোরারি কুকার, ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের কিছু বন্ধুরা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসিস, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM, মানে কি? প্রায় 1:30টার দিকে। 1:30 মানে কি? 1:30। দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার তৈরি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, এগুলো কিন্তু সবই আমার বইতে আছে। আপনারা অনেকেই আমার লেখা বইটা অর্ডার করেছেন। বইয়ের 36 নম্বর চ্যাপ্টারে এই প্রেজেন্টেশন গুলো দেওয়া আছে। শুধু প্রেজেন্টেশন না, এর সাথে কনভারসেশনও আছে। এই যা যা পড়াচ্ছি এগুলো সবই আমার বইতে আছে, দেখবেন চ্যাপ্টার 36-এ। অনেকেই আজকে বই নিয়েছেন, চলে গেছে বই। আজকে আজ ইন্ডিয়া থেকে একজন 60 কপি বই নিয়েছে, 60। এছাড়া বাংলাদেশ থেকে 64টা বই আজকে মনে হয়, মানে আপনারা এখানে যারা ফ্রি ক্লাস করছেন, যেমন এই যে এখন 97 জন আছেন ক্লাসে, এদের ভিতর থেকেই নিয়েছেন অনেকে। সো এই বইটা অনেক ইফেক্টিভ, অনেক প্র্যাকটিক্যাল জায়গাগুলো আমি এই বইতে তুলে ধরেছি। এই যা পড়াচ্ছি, যা ক্লাস নিচ্ছি, এগুলোই আমার সবকিছু এই বইতে, আমার লেখা বইটাতে ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, সো দেখেন, আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। আপনাদের আমি সেকেন্ড ফ্রি ক্লাসে পার্টস অফ স্পিচের উপর একটি ক্লাস নিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা? সেখানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের গুরুত্ব কতটা এটা আমি বলছিলাম। যেমন এই যে একটা বাক্য, আপনি যদি পার্টস অফ স্পিচ না বোঝেন, এরকম সিম্পল বাক্য
আপনি অর্থ করতে পারবেন না। যেমন আপনার এই বাক্যটা দেখে মনে হবে এখানে তিনটা ভার্ব আছে। স্টার্টেড এটাও একটা ভার্ব না, সার্ভিং এটাও একটা ভার্ব না, প্রিপেয়ার্ড এটাও একটা ভার্ব না, দেখলে মনে হবে ভার্ব। বাট একটা বাক্যে মেইন ভার্ব একটাই থাকে, যেটা সাবজেক্টে পড়ে। বাকি যে জায়গায় আপনি ভার্ব রিলেটেড ওয়ার্ড দেখবেন, সেটা দেখতে ভার্ব হলেও আসলে সেটা ভার্ব না। চেহারা ভার্বের মতো মনে হলেও সেটা পার্টস অফ স্পিচ হিসাবে ভার্ব হয় না, নাউন বা অ্যাডজেক্টিভ হয়। যেমন আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম কি, সার্ভ করা, সার্ভিং, এটা একটা জেরান্ড। এবার কি, দ্য প্রিপেয়ার্ড ফুড, প্রস্তুতকৃত খাবার, ফুডকে মডিফাই করেছে প্রিপেয়ার্ড শব্দটা, তাহলে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝছেন? এগুলো বুঝতে হয়, তাহলে অ্যাকচুয়াল অর্থ বের করা যায়। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা, তাহলে খাবারের আইটেম এগুলো ছিল। তা আপনারা যেখানে পিকনিক করেছিলেন আপনাদের খাবারের আইটেম কি ছিল, আপনি সেভাবে এখানে মেনশন করতে পারেন। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম। অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ পোয়েম অফ জীবনানন্দ দাশ, আমাদের ভিতর একজন বন্ধু জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করেছিল। অনেক সময় থাকে না, পিকনিকের পর কিছু কালচারাল অ্যাক্টিভিটিস থাকে, কিছু স্পোর্টস অ্যান্ড গেমস থাকে। হ্যাঁ, যারা পিকনিক করেছেন। এরপর বলছে, রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার, রিপন একটা জোক, একটা কৌতুক প্রেজেন্ট করেছিল খাদ্যরসিক ব্যক্তির মতো। ভ্রাসিয়াস মানে কি জানেন? পেটুক, যাকে বলা হয় পেটুক ব্যক্তি, যে বেশি খায়। এই যে একটা নতুন ওয়ার্ড আপনি জানলেন, এই প্যাসেজ অ্যানালাইসিস করলে এটা জানা যায়। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, সুমন যে একজন ভালো গায়ক, প্রেজেন্টেড টু সাউন্ডস অফ নজরুল, নজরুলের দুইটা গান গেয়েছিল। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 p.m. আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর 5টার দিকে আমরা বাসায় ফিরেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম এবং এটা সত্যি আমার জন্য একটা স্মরণীয় দিন ছিল। তাহলে এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে পিকনিক নিয়ে। এইটা আপনি 2বার 3বার 4বার 5বার পড়েন। এই বাক্যে সবগুলো সেন্টেন্সই পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা, অর্থাৎ সাবজেক্টের পর মেইন ভার্বটা পাস্ট ফর্মে আছে। একটা হয়তো পাস্ট কন্টিনিউয়াস, এই যে উই অল সিঙ্গিং, না এটাও পাস্ট কন্টিনিউয়াস না, উই অল ওয়ার সিঙ্গিং হবে, এখানে একটু ভুল আছে। ও, এখানে তো আছে ওয়ার, উই উই ওয়ার অল সিঙ্গিং, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই একটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর বাকিগুলো সবই পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখেন আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, আপনি কিভাবে কথা বলবেন, আপনার অ্যান্সারটা কি হবে, খুব সহজে বলা যায় দেখবেন। আমি একটা টেকনিক দেখাই দিই, এর আগেরটাই তো আমি লিখে দেখাইছি। এইখানে একটা জিনিস বলি, দেখেন কত সহজ ইংলিশে কথা বলা, বাট আমরা এই ভাষাকে কত কঠিন করে ফেলি। মনে করেন আপনি একটা অনুমান করেন, এই যে প্যারাগ্রাফটা আপনি দেখছেন, এখানে কতগুলো সেন্টেন্স থাকতে পারে, বাক্য 15টা বা 20টা। আপনি 15টা সাবজেক্ট লেখেন। মনে করেন আমি লিখলাম, আমার ব্রেনে যেভাবে আসে, আই, 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 উই, 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 এরকম আমি লিখলাম, আমার ব্রেনে আসছে আমি লিখলাম। এবার ভার্ব বসাবো। ভার্ব, আমি যে কাজটা করি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আবার আমি ভার্ব বসাবো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আবার আমি ভার্ব বসাবো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। দেখেন এবার আমি কবে গিয়েছিলাম, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম লাস্ট ইয়ার, গত বছর। শেষ বাক্য, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। আপনি কার সাথে গিয়েছিলেন, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ক্লাসমেটস, আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম। এখানে বলতে পারেন উইথ মাই কলিগস, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, উইথ মাই রিলেটিভস। শেষ। এই যখন আপনি মানুষের নাম অ্যাড করে ফেলছেন, পিকনিকে তো মানুষ একা যায় না, তো আপনি যখন বলছেন আমার ক্লাসমেটদের সাথে গিয়েছিলাম, ফ্যামিলি মেম্বারদের সাথে গিয়েছিলাম, তখন আর আপনি আই লিখবেন না, বা আই আপনার লিখতে ইচ্ছা হলে লিখতে পারেন। কিন্তু এখান থেকে আমি আই কেটে দিলাম। এবার উই, উই আমরা, উই ওয়েন্ট টু দা বাস স্ট্যান্ড, বা উই ওয়েন্ট টু দা, বলতে পারেন বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, বা আওয়ার স্পট, উই ওয়েন্ট টু আওয়ার স্পট অ্যাট 9 a.m., আমরা সকাল 9টায় আমাদের স্পটে গিয়েছিলাম, আমরা এরকম বলি না? এবার উই সাবজেক্ট, আর একটা ভার্ব নেন, হায়ার মানে কি, ভাড়া করা।
উই হায়ার্ড আ মাইক্রোবাস, উই হায়ার্ড টু মাইক্রোবাসেস, এরকম আপনি বলতে পারেন। উই হায়ার্ড আ মাইক্রোবাস। উই আমরা, ওয়ার আমরা ছিলাম, 50 ইন নাম্বার, অর্থাৎ আমরা সংখ্যায় 15 জন ছিলাম, 50 জন ছিলাম। উই রিস্ট, ভার্ব কি? রিস্ট, আমরা পৌঁছালাম। REST, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশ অটোমেটিক্যাল চলে আসে। উই রিস্ট টু দ্য গ্র্যান্ড স্পট অ্যাট, একটা টাইমিং মেনশন করেন, 2 PM, 2 PM। উই সাবজেক্ট, একটা ভার্ব নেন, একটা ভার্ব নেন, যেমন ফিল মানে অনুভব করা, উই ফেল্ট আমরা অনুভব করছিলাম, উই ফেল্ট ভেরি হাংরি আমরা খুবই ক্ষুধার্ত অনুভব করছিলাম। আবার একটা সাবজেক্ট উই, এবার একটা ভার্ব নেন, উই অ্যারেঞ্জড আমরা আয়োজন করেছিলাম, মেনি থিংস অনেক কিছু, ফর কুকিং রান্নার জন্য, ফরের পর ভার্বের সাথে আইএনজি হবে। আবার উই সাবজেক্ট, ভার্ব নেন, কুকড আমরা রান্না করেছিলাম, কি? বিরিয়ানি, স্যালাড, বিফ, এক্সেট্রা। আবার সাবজেক্ট নেন, উই ফিনিশড আওয়ার ফেস্ট, ফেস্ট মানে কি? ভোজন বা খাওয়া, আমরা আমাদের খাওয়াটা শেষ করেছিলাম, একটা টাইম মেনশন করেন, অ্যাট 3 PM, 3 PM। দেন উই অ্যারেঞ্জড সাম রিক্রিয়েশনাল অথবা কালচারাল প্রোগ্রাম। আপনি আপনার পিকনিকে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন আপনি কি কি করেছিলেন, ভেবে দেখেন। এই যে সাবজেক্ট বসাচ্ছে, এই যে ভার্ব বসাচ্ছে, এই যে এক্সটেনশন বসাচ্ছে, একদম ডিরেক্টলি সহজ সেন্টেন্স গুলো আমি লিখছি, এগুলো কি খুব কঠিন? এগুলো কি বলা যায় না? কতগুলো সেন্টেন্স তৈরি করে ফেললাম। হ্যাঁ, এরপর আই পারফর্ম, পারফর্ম ইন ড্যান্স আমি নাচে অংশগ্রহণ করেছিলাম, লিখে দিলাম। মাই ফ্রেন্ড সুমন স্যাং আ সং, সুমন হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বললাম কি যে সুমন যে আমার ভালো বন্ধু, FRIENT, সুমন হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড স্যাং আ সং অফ কাজী নজরুল ইসলাম, এভাবে বলতে পারেন, অফ নজরুল ইসলাম। এরপর আমি বললাম উই একটা সাবজেক্ট, এনজয়েড দ্য পিকনিক, PICNIC আ লট আমরা অনেক উপভোগ করেছিলাম এই পিকনিকটা। আবার উই রিটার্ন হোম আমরা বাসায় ফিরেছিলাম, অ্যাট 5 PM, 5টার দিকে। এরপর জাস্ট ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর মি। ভেবে দেখেন তো, এই কথাগুলো কি বলা খুব কঠিন? এইখানে আপনি ভিতর দিয়ে কি করবেন জানেন? জাস্ট এই যে বাক্যগুলো লিখছি এটাই আপনি লেখেন, ভিতর দিয়ে কিছু ফ্রেজ অ্যাড করবেন। ফ্রেজ গুলো কিভাবে অ্যাড করতে হয় এটা আমি শিখিয়ে দিই রাইটিং এর টাইমে। যেমন আপনি এইভাবে বললেন যে আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট ইয়ার, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ক্লাসমেটস, উই ওয়েন্ট টু আওয়ার স্পট অ্যাট 9 AM, আমরা আমাদের স্পটে গিয়েছিলাম 9টার দিকে। এবার এইভাবে বলেন যে আফটার রিচিং দ্য স্পট উই হায়ার্ড আ মাইক্রোবাস। এই যে আফটার রিচিং, এই হচ্ছে ফ্রেজ, মানে একটার সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য ওই যে বললাম না, লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে হয়। দেন এরকম আপনি বললেন যে উই হায়ার্ড আ মাইক্রোবাস, আফটার দ্যাট উই ওয়ার 15 ইন নাম্বারস। হ্যাঁ, আহ, এরপর হচ্ছে আপনি বলতে পারেন যে আফটার you can say that getting in the microbus we reached to the grand spot at 2 PM. After reaching we felt very hungry, then we started cooking or we arranged many things for cooking. হ্যাঁ, আফটার অ্যারেঞ্জিং মেনি থিংস উই কুকড বিরিয়ানি, স্যালাড, বিফ এক্সেট্রা। মানে যেটার সাথে যে ধরনের লিঙ্কিং ওয়ার্ড, ট্রানজিশনাল ওয়ার্ড, ফ্রেজাল ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনি বসাবেন, এটা আপনি শিখে যাবেন অটোমেটিক্যালি প্রেজেন্টেশন দিতে দিতে। এটা তো ইনস্ট্যান্টলি এভাবে বলে হয় না। কিন্তু একবার ভাবেন তো, এই যে বাক্যগুলো আমি লিখলাম, সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, প্রত্যেকটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। কিন্তু একবার ভেবে দেখেন হয়ে গেছে। তো আপনি কেন পারবেন না? এখানে এমন একটা কঠিন ওয়ার্ড আপনি দেখান, ভোকাবুলারি আপনি দেখান যেটা আপনার অজানা, যেটার সাথে আপনি আনফ্যামিলিয়ার। তাহলে এইভাবে
একটা স্যাম্পল অ্যান্সার আপনি পড়লেন, সেখান থেকে আইডিয়া নিলেন, এই কোশ্চেন গুলো দেখলেন, দেখে কোশ্চেনের এগেনস্টে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন। এমন কেউ নেই যারা পিকনিক করেনি জীবনে, একদিন না একদিন আপনি করছেন, যেখানে করছেন, যার সাথে করছেন, সেই মেমোরিটাকে শেয়ার করেন, সেই ইনফরমেশন গুলো আপনি আপনার মতো করে দেন। একবার ভাবেন তো, কোনো ধরনের কঠিন ওয়ার্ড আছে, কোনো কমপ্লেক্স থিংস আছে, কোনো কম্পাউন্ড থিংস আছে? তাহলে ইংরেজিতে কি কথা কথা বলা খুব কঠিন? আপনি যতই দুর্বল হন না কেন, যদি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আপনি আসেন, আপনি কথা বলতে পারবেন। বাট আমরা এই পর্যন্ত আসি না, আমরা শুধু ওই টেন্সের ভিতর থাকি, নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব, ইন্ট্রোগেটিভ কিভাবে করব, এর ভিতরে আমরা থাকি। ওই আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। বাট এইগুলো কি খুব কঠিন, খুব বেশি কঠিন? একবার বলেন, পারা যায়? সম্ভব? ইনশাল্লাহ কি আপনার মনে হয়? কাছে ক্লাস আপনার ক্লাসে অংশগ্রহণ করে ইজি লাগছে। কারো কি মনে হয় যে আপনি যে কথাগুলো বলছেন বা যেগুলো দেখাচ্ছেন, এগুলো সত্যি কাজে লাগার মতো, বা এইভাবে প্র্যাকটিস করলে স্পিকিং ডেভেলপ করা যায়, সম্ভব? এরকম কি মনে হয়? কি মনে হয় আপনাদের, বলেন তো? আসসালামু জি আলাইকুম। স্যার আপনি বোঝাইলে একদম সহজ লাগে কিন্তু বুঝতে পারি না। নিজে তখনই পারবেন যখন আপনি গতানুগতিক ধারাবাহিকতা মেনটেন করে করবেন। একদিনে এই যে আমি দেখালাম, এটা আপনাকে জাস্ট একটা কনসেপ্ট দিলাম, বাট আপনার ডেভেলপমেন্টটা তখনই আসবে যখন আপনি 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করতে থাকবেন। শপিং করলে সব বুঝি কিন্তু আমি নিজে গুছাই বলতে পারি না, এটাই সমস্যা। সেইটা কিভাবে আপনি পারবেন? আপনি তো কথা বলেন না, ভয় পান, শাই ফিল করেন। এই যা আমি লিখছি, আপনি এটা রিপিট করতে পারবেন না? একবার ভাবেন, এই যা আমি বললাম, আপনি যদি এইটা আর 2বার বলি, আপনি এখন আমার সামনে আমি যদি বলি যে ওয়েন ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি বলতে পারবেন না আই ওয়েন্ট অন আ পিকনিক 2 month এগো, 2 years এগো? আমি যদি বলি হোয়ার ডিড ইউ গো, আপনি বলতে পারবেন না আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আই ওয়েন্ট টু দ্য সিলেট। আমি যদি বলি যে হোয়াট ডিড ইউ ডু, আপনি কি করেছিলেন আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর, আপনি বলতে পারবেন না আফটার গোয়িং দেয়ার উই কুকড মেনি থিং, উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম, উই এট বিরিয়ানি, স্যালাড, বিফ এক্সেট্রা, উই এনজয়েড আ লট, দেন উই রিটার্নড হোম এট দ্যাট টাইম। এ কি খুব কঠিন? খুব কঠিন বলেন? উই কুকড, আমরা রান্না করেছিলাম, উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম, উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম, উই রিটার্ন, আমরা ফিরেছিলাম। কঠিন? বলেন, ভেবে বলেন, ইংলিশ কঠিন কিনা? কেন পারি না আমরা? এগুলো কঠিন লাগে না, মানে নিজের মনে ভাব প্রকাশ করতে গেলে তখনই আর পারবে। কোনো কিছুই কঠিন নেই, শুধুমাত্র সঠিকভাবে প্র্যাকটিস না করার জন্যই আমরা কঠিন নই। আমরা নিজেরা ভাষাটাকে, ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি। ইভেন আমি কি করি জানেন? আমার যারা দুর্বল স্টুডেন্ট থাকে, এই যে জায়গাটা আপনি দেখলেন না, এই জায়গাটাতে আমি যতটুকু যা আপনাদেরকে দেখালাম, এইটার বাইরে যদি কেউ এই স্পিকিংটা না বোঝে, না প্র্যাকটিস করতে পারে, তার জন্য আমি কি করি জানেন? কনভারসেশন প্র্যাকটিস করাই, সেম থিমের উপর। যদি আপনার মোটামুটি টেন্স জানা থাকে, এই সেম থিমের উপর আপনি কনভারসেশন প্র্যাকটিস করেন। এমন কোনো টেকনিক আমি বাদ রাখি না যেটা অ্যাপ্লাই করলে স্টুডেন্ট ডেভেলপ করতে পারবে না। প্রত্যেকটা টেকনিক আমি দেখাই দিই। যেমন দেখেন, এইখানে একটা কনভারসেশন আছে, কার ভিতরে? মিনা এবং রাজুর ভিতরে। এটাও আমার লেখা বইটাতে দেওয়া আছে, আপনার বইটা দেখলে আপনারা পেয়ে যাবেন। মিনা এবং রাজুর ভিতরে এখানে একটা কনভারসেশন আছে। রাজু এবং মিনা দুইজন কথা বলছে পিকনিকের বিষয় নিয়ে। রাজু বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? আমাদের মাদার টাং, মাতৃভাষা কি বাংলা, প্রাইমারি লেভেলে যে কোনো কিছু আমরা ইংলিশে বলতে গেলে বা লিখতে গেলে ব্রেন আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু ব্রেনে বাংলা আসলে সেটা কি স্কিপ করে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলবেন? তার জন্য এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো আমি প্র্যাকটিস করিয়ে থাকি। তো কি বলছে যে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে, তাহলে ইংলিশ কি হবে? দেখেন, ইংলিশটা আমাদের জাস্ট, যেহেতু এটা কোশ্চেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমার এরকম হবে যে ডিড ইউ অ্যারেঞ্জ, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ, জাস্ট এতটুকু, আর কিছুই না। এখন আমি আপনাদের গত ক্লাসে নাকি মডেল ভার্বের ক্লাসে দেখিয়েছিলাম, কারণ মনে আছে কিনা, যে আমরা যখন এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করব, আমরা আহ গতানুগতিক ধারায় প্র্যাকটিস না করে কম্পেয়ার করে প্র্যাকটিস করব।
অর্থাৎ অন্যান্য টেন্স গুলো আমরা শিখবো। কেমন? মনে করেন আমি যদি আপনাদেরকে এখন বলি যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, বাংলাটা যদি এরকম হয়, তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, তাহলে ইংলিশ কি হবে? ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? তোমরা কি আগামী মাসে একটি পিকনিকের আয়োজন করবে? ইংলিশ কি হবে বলেন তো? তোমরা কি আগামী মাসে একটি পিকনিকের আয়োজন করবে? ইংলিশ কি হবে? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? তোমরা কি পিকনিকের আয়োজন করতেছো? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক দিস মান্থ? তোমরা কি এই মাসে পিকনিকের আয়োজন করতেছো? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক দিস মান্থ? তোমরা কি পিকনিকের আয়োজন করতেছিলে? ওয়াই আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করতে থাকবে? উইল ইউ বি অ্যারেঞ্জিং আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? আমি টোটাল 7টা টেন্স ব্যবহার করলাম এখানে। এই 7টি টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনের জন্য প্রয়োজন হয়। তাহলে দেখছেন যে বাংলাটা দেওয়া আছে সেটা তো আমরা ট্রান্সলেট করলামই, সেটাকেও আবার আমরা অন্যান্য টেন্সে পরিবর্তন করলাম, যাতে করে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। আমি এইভাবেই প্র্যাকটিস করি, আমি প্রচুর পরিশ্রম করে পড়াই। এটা আপনার আগামীকাল থেকে ক্লাস শুরু হবে তো পেইড ব্যাচের, যারা আসবেন আপনারা বুঝতে পারবেন কি শিখতেছেন কি নিচ্ছেন। হাজার হাজার টাকা দিয়ে আপনি একটা বিসিএস এর কোচিং এ যান, আপনি আইএলটিএস এর কোচিং এ যান, আপনি যে কোনো পেইড ক্লাস করে আসেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান। নট পেইড, এই ফ্রি ক্লাসগুলো করে যান। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। আমি সেভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে পড়িয়ে থাকি, প্র্যাকটিস করিয়ে থাকি। কারণ কেন আমি এত কনফিডেন্টের সাথে বলি? আমি অনেক পরিশ্রম করে পড়াই, আমি এতটুকু বলতে পারি, আমি খুবই পরিশ্রম করে পড়াই। আমার ভিতরে যা কিছু থাকে সবকিছু দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি, যতক্ষণ ব্রেন কাজ করে। এরপর দেখেন, বলছে যে হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে কি হবে? আই, দেখেন সেন্টেন্স গুলো এইভাবে লিখতে হয়, আই সাবজেক্ট, এবার সাথে আমার পরিবারের সদস্য, এটা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড এরকম অনেকে বলে, বাট আরো কিছু ওয়ার্ড আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স went to the Sylhet for visiting, গিয়েছিলাম, went to the Sylhet for ভ্রমণে গিয়েছিলাম, for visiting, and এবং we arranged a picnic, এবং আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম there, সেখানে। জাস্ট আমার মতো করে আমি লিখলাম। এবার রাজু বলছে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে এটা কোশ্চেন পাস্ট টেন্সের, তাহলে কোশ্চেনটা কিভাবে হবে? ডিড এর ব্যবহার হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে ডিড হবে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে ডিড ইউ গো দেয়ার বাই বাস? এগুলো আমার পেইড কোর্সে কিন্তু আমি 1 মাস পরে গিয়ে করাই, কারণ এই টেন্স, মডাল, সেমি মডাল এগুলো ভালোভাবে প্র্যাকটিস করানোর পর, বোঝানোর পর এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসে। অর্থাৎ এখানে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই, আগে সবকিছু আপনাকে ভালোভাবে শিখাই নিব, তারপর এটা করাবো। তাহলে কি বলছে যে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে ডিড ইউ গো দেয়ার বাই বাস? আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাও, বলেন তো ইংলিশ কি হবে? ডু ইউ গো দেয়ার বাই বাস? ডু ইউ গো দেয়ার বাই বাস? আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাবে, তাহলে কি হবে? উইল ইউ গো দেয়ার বাই বাস? উইল ইউ গো দেয়ার বাই বাস? আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাচ্ছ বা যাইতেছো, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? বুঝতে পারছেন? আপনি যখন এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করবেন, তখন প্র্যাকটিসটা অন্যান্য টেন্সকে মেনটেন করে করার চেষ্টা করবেন, তাহলে ডেভেলপমেন্টটা পাবেন। মিনা বলছে যে না আমরা বাসে যাইনি, তাহলে ইংলিশটা কি হবে? উই, কি হবে? উই ডিডন্ট গো, উই ডিডন্ট গো দেয়ার বাই বাস, আমরা বাসে যাইনি। বলেন তো আমি যদি বাংলাটা এরকম বলতাম যে আমরা বাসে যাই না, তাহলে কি হতো? উই ডোন্ট গো দেয়ার। আমি যদি বলি আমরা বাসে যাব না, উই ওন্ট গো দেয়ার, মানে উইল নট। আমরা বাসে যাচ্ছি না, উই আর নট গোয়িং দেয়ার বাই বাস। উই আর নট গোয়িং দেয়ার বাই বাস। আমরা বাসে যেতে থাকবো না, উই ওন্ট বি গোয়িং দেয়ার বাই বাস। সেটা এইভাবে হয়। আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু সিলেট
from Dhaka by train. We went to Sylhet from Dhaka by train. আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। হ্যাঁ, তাহলে some of our relatives received there. Some of our relatives received us there. বলছে পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে, তাহলে ওই যে হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক। বলছে আমরা পোলাও, রোস্ট এন্ড বিরিয়ানি রান্না করেছিলাম। সাবজেক্ট কি? আমরা। তাহলে কি লিখবেন আপনি? উই। উই কি লিখবেন? উই। ভার্ব কি? অ্যারেঞ্জড। উই অ্যারেঞ্জড, সরি উই কুকড, সরি কুকড, উই কুকড, আমরা রান্না করেছিলাম পোলাও, রোস্ট, বিরিয়ানি। এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তাহলে কি হবে? এছাড়া ইংরেজি কি জানেন? বিসাইডস, BESIDS, বিসাইডস উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রাম। আবার কি আছে? আবার কি আছে দেখেন, কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? বলছে আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল। তো আপনি বলতে পারেন অন অফ মাই ব্রাদার, এই যে রিসাইট মানে আবৃত্তি করা, রিসাইটেড আ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম, এবং আমি একটা গান গেয়েছিলাম। অ্যান্ড আই স্যাং আ সং, সং মানে গান, স্যাং মানে গাওয়া, সিং এর পাস্ট ফর্ম স্যাং, আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে? তাহলে ইংলিশ কি? তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ইংলিশ কি? ওয়েন। ইংলিশ কি হবে? ওয়েন মানে কি? কখন, আগে WH অর দেন অক্সিলারি ভার্ব ওয়েন, এরপর ডিড, ওয়েন ডিড ইউ রিটার্ন, RETURN, ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, তোমরা কখন বাড়ি ফিরেছিলে। তাহলে এটা যদি আমি বলি তোমরা কখন বাড়ি ফেরো, ওয়েন ডু ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরবে, ওয়েন উইল ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরতেছো, ওয়েন আর ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরছিলে, ফিরতেছিলে, ওয়েন ওয়ার ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরতে থাকবে, ওয়েন উইল ইউ বি রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরেছো, ওয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম। হ্যাভ ইউ রিটার্নড, ফিরেছো, প্রেজেন্ট পারফেক্ট। আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। উই রিটার্নড ইন ঢাকা বাই ট্রেন অ্যাট 6 PM ইন দ্য ইভিনিং। তাহলে আগামীকাল কি তুমি আমার সাথে দেখা করবে ঢাকাতে? উইল ইউ মিট মি ইন ঢাকা টুমরো? উইল ইউ মিট, এটা ফিউচারে চলে গেছে, পাস্ট টেন্সের কথা শেষ এখানে, এবার ফিউচারে চলে গেছে। উইল ইউ মিট মি ইন ঢাকা টুমরো? অফকোর্স, লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? রাজু বলছেন না, তেমন জরুরি কোনো কাজ নেই, তোমাকে একটু শপিং এ যেতে চাই। নো, there is no important task, but I would like to go for shopping with you. Will you go with me? Yes, I'll go, but I am supposed to go to airport tomorrow. I am supposed to go to airport tomorrow. My brother will come from America. My brother will come to the country from America tomorrow. Okay, if you get time, please come. I will wait for you. I will wait for you. So আপনি যেটাই বাংলায় দেখবেন ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে বলবেন, দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। আপনি কেন পারবেন না? কোথায় আপনার সমস্যা হবে? আমি দেখতেছি বাংলায়, আমি বলে দিচ্ছি ইংলিশে, সঠিক টাইম সঠিক টেন্স মেনটেন করে। এটা সম্ভব যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। এই যে কনভারসেশনটা প্র্যাকটিস করালাম, এটা কিন্তু আমি আগে এই সেম টপিকের উপর প্রেজেন্টেশন দেখাইছি আপনাদের, তারপরে কনভারসেশন। একবার ভাবেন, যদি আপনি স্পিকিং করতে না পারেন, প্রেজেন্টেশন দিতে না পারেন, আপনি এইটা করেন, এইটা না পারলে ওইটা করেন, ওইটা না পারলে এইটা করেন, কেন আপনি পারবেন না? কিছু একটা আপনাকে করতে হবে, প্র্যাকটিস আপনাকে করতে হবে। সব কথার এক কথা হচ্ছে এটা, ভাষা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। আজকের এই ক্লাস যা নিলাম, যা দেখালাম, আরেকটু আছে আমি দেখাচ্ছি। রেকর্ডেড ক্লাসটা পারলে একবার রিপিট করবেন, বুঝতে পারবেন কি ছিল। এতটুকু বলতে পারি, এইভাবে প্র্যাকটিস করলে আপনি অবশ্যই ডেভেলপ করতে পারবেন। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ইংরেজি ভাষা কঠিন আমাদের কাছে এজন্যই মনে হয়, আমরা প্র্যাকটিক্যালি শিখি না, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজকে অ্যাপ্লাই করি না। আমরা শুধু গ্রামার শিখে, টেন্স শিখে, এগুলো ওগুলো শিখে বসে থাকি, প্র্যাকটিক্যাল জায়গা পর্যন্ত আসি না। GTM, গ্রামার ট্রান্সলেশন মেথড আমরা ফলো করি। তাহলে এই যে কনভারসেশনটা দেখালাম, এইটা শুধু যেটা আছে সেইটা ট্রান্সলেট করব না, অন্যান্য টেন্স দিয়েও আমরা প্র্যাকটিস করব। এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি বললাম, যে আমি যে বাংলায় যেটা লেখা আছে সেটা যে টেন্সে হবে সেটা তো আমি বসালাম, এইটা বাদে যদি অন্য টেন্সে হয় তার ইংলিশ কি হবে, এটা যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে ভালো হয় না? বলেন তো, হয় কি না? আর এইটা যদি একজন মেন্টরের অধীনে থেকে করা হয়, তাহলে কি এটা খুব কঠিন মনে হয়?
বা মনে হবে আপনাদের কাছে? বলেন। বুঝতে পারছেন আমার কথাগুলো? আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারছি গুড। স্যার। কোনো কিছু শিখতে পারলেন? নতুন কোনো আইডিয়া পেলেন? নতুন কোনো ইনফরমেশন পেলেন আজকে? কোনো টেকনিক, কোনো কিছু বুঝতে পারলেন যে স্পিকিংটা আমরা কিভাবে প্র্যাকটিস করব? কষ্ট করে হ্যাঁ, আমাদের জন্য এই ব্যবস্থা করার জন্য। তো কিভাবে আমরা প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে ডেভেলপ করতে হবে, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। দেখেন, আমি আরেকটা টপিক একটু দেখাই দিচ্ছি, প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। ওই যে বললাম না, আপনি যখন স্পিকিং করবেন, যখন কথা বলবেন, এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড, এক একটা টপিকের থিম এক এক ধরনের হয়, এক এক রকমের হয়। যেমন মনে করেন, সেই পিডিএফটা কই, আচ্ছা, এইখান থেকে দেখাচ্ছিলাম। এখানে মনে করেন আমার আরেকটা টপিক আছে, টপিকের নাম হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ। দেখেন, আমি যদি আপনাকে বলি যে এই টপিকের উপর ইংলিশে কথা বলেন, তো টপিকের নাম কি? কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়, হাউ টু কিপ ইন গুড হেলথ। এখন মনে করেন আমি এই অ্যান্সার দেখবো না, আমি আপনাকে বাংলায় যদি বলতে বলি যে বলেন তো যে কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়, আপনি কি বলবেন? যে স্যার, ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে আমাদের শরীরের প্রতি যত্নবান হতে হবে। বাংলাটা বোঝেন, বাংলা ক্রিয়াটা কি হতে হবে বলছি। ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে আমাদের সুষম খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে। ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, অন্যের কাপড় চোপড় ব্যবহার করা উচিত না। ভালো স্বাস্থ্য ধরে রাখতে গেলে আমাদের আহ ঋতুভিত্তিক খাবার বা ফলমূল সবজি খাওয়া উচিত বেশি করে। এই যে বাংলাগুলো বলছি, খেতে হবে, খাওয়া উচিত, করা উচিত, এরকম কথা বলছি না? তাহলে এই যে উচিত বা করতে হবে, খেতে হবে, এই টাইমিং গুলো, এই সেন্স গুলো আমরা কোন টেন্স দিয়ে বলি? এগুলো কোনো টেন্স দিয়ে বলি না, এগুলো মডাল এবং সেমি মডালের ব্যবহার করে বলি। অর্থাৎ আমি প্রথম প্রেজেন্টেশনটা দেখালাম প্রেজেন্ট সিম্পল টেন্সে এবং কিছু মডাল ভার্ব ছিল, পরেরটা দেখালাম পাস্ট টেন্সে। বাট এই টপিক দেখলে বোঝা যায় ব্যাকগ্রাউন্ডটা কি, আমার উত্তর বা অ্যান্সারটা কিভাবে যাবে, কোন ধরনের স্ট্রাকচার মেনটেন করে আমাকে কথা বলতে হবে। তাহলে এখানে আমার কথা বলতে হবে মডাল এবং সেমি মডাল মেনটেন করে। এতটুকু কনসেপ্ট যদি আপনি পান, এতটুকু আইডিয়া যদি আপনি পান, আপনার কাছে স্পিকিং করাটা, যে কোনো টপিকের উপর কথা বলাটা, স্পিকিং করাটা অনেক সহজ হয়ে যাবে। এবার দেখেন, যদি আমরা একটু অ্যান্সারটা দেখি, খুব দ্রুত বলে যাচ্ছি, একটু দেখেন। হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রিসাইজ ইন এভরি ওয়াক অফ আওয়ার লাইফ। ভালো স্বাস্থ্য ধরে রাখার গুরুত্ব চর্চিত হয় আমাদের জীবনের প্রতিটি ধাপে। ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ফার্স্ট অন নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। ইট মিনস দ্যাট, এইখান থেকে মূলত শুরু মেইন সেন্টেন্স গুলো। দেখেন কি বলছে, উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট অ্যান্ড টেক প্রপার রেস্ট। তাহলে এটা দেখেন মডেলের সেন্টেন্স না? আমাদের অবশ্যই সুষম খাবার খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এখানে হি বা শি এর পরিবর্তে উই বসান, উই। উই শুড ইট ইন ফিক্সড টাইম, আমাদের সঠিক সময় খাওয়া উচিত, মডেলের সেন্টেন্স না? টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য নিশ্চিত করে না, মডেলের সেন্টেন্স না? উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ উই নিড, আমাদের ততটুকু খাওয়া দরকার যতটুকু প্রয়োজন, মডেলের সেন্টেন্স না? উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড, আমাদের ফরমালিন মুক্ত খাবার খাওয়া চেষ্টা করা উচিত। উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমাদের অবশ্যই ঋতুভিত্তিক খাবার এবং সবজি খেতে হবে। উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, আমরা অবশ্যই দ্রুত ঘুমাতে যাব এবং দ্রুত ঘুম থেকে উঠবো। ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং গুড হেলথ, এটা হচ্ছে আবার প্রেজেন্ট টেন্সের আছে, মানে এখানে কিন্তু দুই চারটা প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, বাট মোস্ট অফ দ্য সেন্টেন্স কিন্তু মডাল ভার্বের। ইফ উই ডু নট টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, মানে যদি আমরা খেলাধুলাকে জীবনের অংশ করতে না পারি, আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো না। আফটার দ্যাট, উই নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ, আমাদের এটা মনে রাখা দরকার যে ভালো স্বাস্থ্য মানে শুধু শরীরের সুস্থতা নয়, হেলথ মিনস দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড। স্বাস্থ্য মানে হচ্ছে শরীরের সুস্থতার সাথে মনের সুস্থতাও। উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড উই ক্যান নট কনসেন্ট্রেট অন দ্য ওয়ার্ক, এটাও মডেলের সেন্টেন্স না? ভালো স্বাস্থ্য, ভালো মানে সুস্থ মন থাকা ছাড়া আমরা কোনো কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারবো না। দ্য রুল অফ হাইজিন
play a vital role keeping in good health. We must wash our body every day with soap and put clean clothes. We should not use the towel and clothes of others. অন্যের কাপড় চোপড় ব্যবহার করা উচিত না। বিফোর হ্যাভিং এনিথিং, হ্যাভ বলতে এখানে খাওয়া বোঝাচ্ছে, কোনো কিছু খাওয়ার আগে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, আমাদের হাত ধোয়া উচিত। এই যতটুকু পড়লাম, আপনারা তো আমার কথাগুলো বুঝলেন। এবার যদি আমি আপনাদের কথা বলতে বলি, মনে করেন আমি এই উত্তর ঢেকে রাখলাম, ভেবে দেখেন তো আপনি কি এই টপিকের উপর কথা বলতে পারবেন না? আমি যদি আপনাকে বলি যে হাউ টু কিপ ইন গুড হেলথ, বলতে পারবেন না যে স্যার ফর কিপিং ইন গুড হেলথ উই শুড ইট ব্যালেন্স ডায়েট? কি বললাম? উই শুড ইট উই শুড ইট ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে কি? সুষম খাবার। আপনি বলতে পারবেন না যে উই শুড ইট ইন ফিক্সড টাইম, আমাদের সঠিক সময় খাওয়া উচিত। উই শুড ইট ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড, বলতে পারবেন না। উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, বলতে পারবেন না। Physical exercise plays a vital role, so we should play some outdoor game. We have to remember that, এটা মডেলের, we have to remember that only physical health does not ensure the good health, as well as we have to keep our mind fresh. Without having a good mind, we cannot concentrate our study or work properly, বলতে পারবেন না। We also have to maintain hygiene rule. Before having anything, we have to wash our hand. We have to clean, we have to, we should wear or we should put clean clothes every day. We should not use others' towel and clothes. We have to wash our body every day with soap. If we maintain that kinds of rules, we can be able to keep our good health. আমি ওই একবারই পড়লাম, কিন্তু এই যে আমি আপনাদের সামনে বললাম, আমার ব্রেনে যা আসছে আমি তাই বলছি, সমস্যা কি? কিন্তু আমার ব্রেনে ওইটা আসছে, আমি যখন কথা বলবো আমাকে ওই মডেল সেমি মডেল এগুলো ইউজ করে বলতে হবে। আমার পিকটিকের কথা জিজ্ঞাসা করছে, তার মানে আমার অতীতের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, পাস্ট টেন্স বলতে হবে, অলওয়েজ ভার্বের পাস্ট ফর্ম, কোশ্চেন থাকলে ডিড দিয়ে হয়, এইটুকু ব্রেনে নিতে হবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে বলছে, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহারটা সেখানে বেশি, এতটুকু বুঝতে হবে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? যে কোনো টপিকের উপর কথা বলার আগে বা স্পিকিং করার আগে আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, টাইমিংটা বুঝতে হবে, যেখানে ঠিক কোন ধরনের স্ট্রাকচারের ব্যবহারটা বেশি। বুঝতে পারছেন আমি কি বললাম? এটা বোঝা যায়, টপিক দেখলে বোঝা যায়, কোশ্চেন দেখলে বোঝা যায়। ক্লিয়ার? স্যার জি স্যার। একবার ভাবেন, এই যে তিনটা টপিক দেখালাম, আপনারা যারা একদমই পারেন না, এই তিনটা টপিকের উপর আমি যদি এখন আপনাদের কথা বলতে বলি, মিনিমাম 3-4টা সেন্টেন্স আপনারা প্রত্যেকটা টপিকের উপর বলতে পারবেন। তো এই জন্য এই এই আলোচনাটা, এই প্র্যাকটিসটা দরকার। তো আমি আবারও বলছি, আগামীকাল রাত 10টা থেকে একদম নতুন ব্যাচের ক্লাস শুরু হবে পেইড কোর্সে। হ্যাঁ, সো যারা যুক্ত হতে চান, আজ রাতের ভিতরে অথবা আগামীকাল সন্ধ্যার ভিতরে সেন্ড মানি করে জানালেও আমি পেইড কোর্সের প্রাইভেট বেসে অ্যাড করে নিব। একদম শুরু থেকে, একদম জিরো থেকে, একদম বেসিক থেকে আপনি শিখতে পারবেন, অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, শনি সোম বুধ শুক্র, 3 মাসের কোর্স। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন এবং আজীবন মেম্বারশিপ পাবেন। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারেন আপনি থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা ইন্ডিয়া থেকে আসেন গুগল পে বা ফোন পে করেও টাকা পরিশোধ করতে পারবেন। যারা পারবেন একবারে কমপ্লিট করবেন, তাহলে সব অ্যাক্সেস পাবেন। আর আমি এই সুযোগটাও রাখি, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস আপনারা শুরু করতে পারবেন। এখানেও কোনো ঝামেলা হবে না, সবকিছু আপনি পাবেন, করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা আপনারা করতে পারবেন, সেভাবেই ডিজাইন করা। আপনার গ্রামার, আপনার স্পোকেন, আপনার রিডিং, আপনার রাইটিং ক্লিয়ার হবে, আমি এটা ক্লিয়ার করে দিব। আর আমি কোনো রংচটা বিজ্ঞাপনের কথা আমি বলি না, আমি কিন্তু ক্লাস নিয়ে, ক্লাস দেখায়, ক্লাস বুঝায়, তারপর আপনাদের এগুলো বলছি। যদি ভালো লাগে, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বল হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসবেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। যদি আপনি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি ভালো একটা জায়গায় নিজেকে সেটেল করতে চাই, আপনি আসতে পারেন। আপনি নিজেই মাস্টার্স হতে পারবেন, আপনি আপনার নেক্সট জেনারেশনকে এটা শেখাতে পারবেন, আমি সেভাবেই আপনাকে শিখিয়ে দিব। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। যারা বিজনেসম্যান আছেন, যে কেউ। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এই রাতেই ক্লাসগুলো হবে, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি।
একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আপনি শিখতে পারবেন। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা আসে, নিজের মতো করে ইউনিভার্সিটিতে বা যে কোনো অফিসে একটা ভাইবা ফেস করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, ফ্রি হ্যান্ড একটা প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট এগুলো যাতে লিখতে পারেন। এর জন্য বেসিক গ্রামারের কিছু প্র্যাকটিক্যাল ক্লাস নিব, কারণ স্পোকেন দিয়ে শুরু করলে এই জায়গাটা ডেভেলপমেন্ট আসে না। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। এখানে কথা বলার জন্য যা কিছু লাগে, এই যে বলছিলাম টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। সো দ্যাট মানে যাতে করে আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলে ইংলিশে বলতে পারেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, বা যারা কর্পোরেট অফিসে জব করেন, যারা মানে রাইটিং এ যারা দুর্বল, ট্রান্সলেশনে যারা দুর্বল, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। আমি গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম ট্রান্সলেশনের, আপনারা দেখছিলেন যে কত কঠিন সেন্টেন্স সহজে ট্রান্সলেট করা যায়। এরপর লাস্টের 20টা সেন্টেন্স থাকবে প্র্যাকটিক্যাল স্পিকিং এর উপর, আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। আপনি অনেক জায়গায় ক্লাস করতে পারেন, অনেক টিচারে কোর্স করতে পারেন, অনেক ভালো ভালো টিচার আপনার ক্লাস নিতে পারে। ক্লাস নিলে কি হবে, এই যে আমি ক্লাস নিচ্ছি, আপনি দেখতেছেন, শুনতেছেন, যত ভালো টিচার আপনার ক্লাস নিক, আমি আপনার 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি পারফর্ম করেন। যে কথাটা আমি বারবার বলি, আমার প্রথম থেকে আমি কিন্তু স্পিকিং প্র্যাকটিস করাই, বাট লাস্টের এই ক্লাসগুলোতে টানা স্পিকিং প্র্যাকটিস চলে প্রতিদিন। এই লাস্টের 20টা ক্লাস কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, আপনাকে অ্যান্সার দিতে হবে, ভুল হলে আমি ধরাই দিব। তাহলে আপনি যদি এইভাবে স্পিকিং প্র্যাকটিস করেন, আপনি নিজে প্র্যাকটিস না করলে কখনোই ডেভেলপ করতে পারবেন না, কেউ শেখা দিতে পারবে না। আপনাকে কথা বলা শুরু করতে হবে, ভুল হলে হোক, কথা বলতে হবে, শাই ফিল করলে হবে না। তাহলে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদেরও এই কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ হবে তার প্রিপারেশনের জন্য, কারণ এখান থেকে আমি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করব। আইএলটিএস এর ক্লাস এখানে থাকবে, এতটুকু আমি বলতে পারি। কারণ অনেকেই এইটার প্রিপারেশনের জন্য আমার এই কোর্সটা করে থাকে। 2000 টাকা কোর্স ফি, আর প্র্যাকটিস বা যা কিছু করাবো এই ক্লাসের ভিতরে। জাস্ট ক্লাস টাইমে 1 ঘন্টা টাইম দিবেন, আপনার বাড়তি খুব বেশি পরিশ্রম বাইরে করতে হবে না। আপনাকে এখানে বসে আমি প্র্যাকটিস করাবো, স্পিকিং করাবো। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে আপনারা শুরু করতে পারবেন যারা করতে চান, একসাথে না পারলে। আর এই 2টা নাম্বারে আপনারা নক করবেন, যোগাযোগ করবেন। বিশেষ করে লাস্টে 57 যেটা, এই নাম্বারে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি, আর এটাতে আপনারা করতে পারেন 01997356957, আর হচ্ছে 093868996। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো। আপনার ফোন পে করে জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের যুক্ত করে নিব। যারা এই পর্যন্ত ভর্তি কনফার্ম করেছেন, টাকা পাঠিয়েছেন, সবাইকে এন্ট্রি করেছি। আগামীকাল থেকে একদম নতুন গ্রুপ পেয়ে যাবেন, প্রাইভেট গ্রুপ থেকে ক্লাস করতে পারবেন। ঠিক আছে? আর যারা ফ্রি ক্লাস করছেন, আপনাদের জন্য অনেক শুভকামনা থাকবে, আপনারা আরো অনেক সাপোর্ট পাবেন, থাকেন। আর যদি পারেন, যদি সম্ভব হয়, যদি প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, ফ্রিতে কেউ কোনো কিছু সারা জীবন পড়ায় না, করায় না, যেটা সত্যি, যেটা রিয়েলিটি। যদি সম্ভব হয় আপনারা এটা করতে পারেন, আমি এতটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি আপনি ব্যর্থ হবেন না। সেভাবে আমি ডেভেলপ করাবো। আর এই আমার লেখা বইটা যারা নিতে চান তারা নিতে পারবেন। এই যা যা পড়ালাম, স্পিকিং এর যে টপিক গুলো দেখালাম, সব টপিক এই বইটা আছে, এই বইয়ের ভিতরে আছে। তো এই হচ্ছে বিষয়। আপনার যারা ভর্তি হবেন, আপনাকে একটা আইডি কার্ড দেবো, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার স্টুডেন্ট। একদম ফর্মাল প্রসেসের মাধ্যমে আপনি সবকিছু শিখতে পারবেন। 1 মাস ক্লাস করার পর আপনার আমি ওয়ান টু ওয়ান সেশন নিয়ে থাকি, কিন্তু যে পার্সোনাল সেশন, একদম অন টু ওয়ান, যে কে কতটুকু ডেভেলপ করতে পারলো, কার কোন জায়গায় সমস্যা আছে, এরকম অনেকগুলো সেশন থাকে। এটা আমি আমার মতো করে বোঝাই আমার স্টুডেন্টদের। আমার হাজার হাজার শত শত স্টুডেন্টের দরকার নেই, আমার কাছে 10 জন থাকুক, সেই 10 জন যেন নিজে প্রফেশনাল হয়ে বের হয়, আরো 100 জনকে শেখাতে পারে। আমি সেভাবেই শেখাই, দেখাই। তো যারা করতে চান তারা জানাবেন, আমি আপনাদের অ্যাড করে নিব। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে